আসসালামু আলাইকুম। উপস্থিত সুধীবৃন্দ, খুলনা বিশ্ববিদ্যালয় এবং খুলনা শহরের নাগরিক যারা আপনারা আছেন, তাদের আমন্ত্রণে আসতে পেরে আমি সত্যি সম্মানিত এবং আনন্দিত বোধ করছি। আমি আলোচনার যে টপিক এর বাইরে যেতে চাই না। আবুল মনসুর আহমদ সম্পর্কে আপনারা জানেন যে তিনি একটা বিখ্যাত বইয়ের লেখক। আমি যেভাবে জানি, নাম হচ্ছে আমার দেখা রাজনীতির 50 বছর। এমনকি মাহমুদ ভাই যাদের সম্পর্কে অভিযোগ করলেন, আমাদের ভারতীয় বুদ্ধিজীবীরা পার্থ চট্টোপাধ্যায়, গৌতম ভদ্র, তাদের লেখা বাঙালি মুসলমানের ইতিহাস সম্পর্কে লিখতে গিয়ে তারা শুধু এই বইটার কথাই বলেন। এটা হচ্ছে আবুল মনসুর আহমদের কৃতিত্ব, আমাদের সকলের কৃতিত্ব। একই সাথে অন্যান্য লেখকেরা যা লিখেছেন সেগুলি তারা সম্পূর্ণ উপেক্ষা করেন। অতিরিক্ত বিখ্যাত হওয়ার একটা বিপদ আছে। যেমন এই ধরনের মানুষ আরও আছে বাংলাদেশে যারা লিখেছেন। ধরুন কাজী নজরুল ইসলাম, তার জন্ম বর্ধমান জেলায়, যেটা বাংলার সীমান্ত বলা যেতে পারে। আর একটা হচ্ছে বর্ধমান, মেদিনীপুর এবং চট্টগ্রাম। এই তিনটা জেলা হচ্ছে সাবেক বাংলাদেশের, যেটাকে ইংরেজিতে বলে বেঙ্গল প্রপার, তার তিনটি প্রান্তীয় জেলা, ইংরেজিতে বলে ফ্রন্টিয়ার ডিস্ট্রিক্ট। আর একটা কথা আবুল মনসুর আহমদ লিখতেন, আমরা লিখি না, আমরা একটা শব্দ ব্যবহার করি সরহদ। আমরা বলি সীমানা, সরহদ, সীমা সরহদ। সরহদ কথাটা আমরা এখন ব্যবহার করি না, আবুল মনসুর খুব ব্যবহার করেন। সর মানে হচ্ছে মাথা, হিন্দিতে বলে। শির বলি বাংলায়, শির দেব তো আমার না দেব না। হদ মানে হচ্ছে সীমানা, তো মাথা যে পর্যন্ত যায়। ইংরেজিতে কত সুন্দর, ফ্রন্ট মানে কিন্তু কপাল, তো ফ্রন্টিয়ার কপাল যতটুকু যায়। আবুল মনসুর আমাদের প্রথম বৈশিষ্ট্য হচ্ছে তিনি ভাষাশিল্পী ছিলেন, এবং ভাষাশিল্পী থাকার কারণে সাংবাদিকতা করতে গিয়ে তিনি যে গদ্যরীতি আয়ত্ত করেছেন সেটা হচ্ছে যাকে আমরা বলি সরল গদ্য, তার মধ্যে অকারণ জটিলতা নেই। ফলে এখনও তার লেখা মনে হচ্ছে গত বছর লিখেছে পড়া যায়। তার আরেকটা বই হচ্ছে আত্মস্মৃতি, ওটা আরও মারাত্মক। এবং যে বইটা নিয়ে আজকে আলোচনার প্রস্তাব আমাদের, বাংলাদেশের কালচার, সেটা তিনি 1964-65 সনের দিকে, মানে পাকিস্তানের বয়স যখন 18 বছর হয়েছে, তখন তিনি সেই প্রবন্ধগুলি লেখেন। তখন তিনি বের করেছিলেন পাক বাংলার কালচার। তাদের তিনি একটা নাম দিয়েছেন। বাংলা যেহেতু দুটো হয়েছে, ওনার বক্তব্য হচ্ছে আমরা সাধারণত 47 সনের ঘটনাকে বলি বাংলা বিভাগ, বঙ্গভঙ্গ বলতো 1905-এরটাকে। তো লক্ষ্য করার বিষয়, এটাকে পার্থ চ্যাটার্জি বলছেন যে সেকেন্ড পার্টিশন অফ বেঙ্গল। বাংলায় অনুবাদ করতে গেলে টের পান লোকের মনের ভিতরে গোপন কথাগুলো অনুবাদে বেরিয়ে আসে। কে কোনটা পছন্দ করেন, অনুবাদ মাত্রই হচ্ছে ব্যাখ্যা, হুবহু অনুবাদ তো হয় না। তো এই জন্য বললাম সেকেন্ড পার্টিশন অফ বেঙ্গল বা বাংলার বিভাগকে আবুল মনসুর আহমদ ঠিক বাংলার বিভাগ মনে করেন না। ইনি বলেন আদি বাংলার পুনরুদ্ধার। যে বাংলার প্রথম রূপকার হচ্ছেন আবুল কাসেম ফজলুল হক। আবুল মনসুর আহমদ আপনারা জানেন ফজলুল হকের শিষ্য ছিলেন রাজনীতিতে, অন্তত প্রথম দিকে। তো আবুল মনসুর আহমদ কাজী নজরুল ইসলামের চেয়ে 1 বছর আগে জন্মেছেন, এবং তিনি যখন মারা যান তখন আমি ঢাকা শহরে পড়তে এসেছি, সেই আরেকটি সীমান্ত জেলা চট্টগ্রাম থেকে। আর নজরুল ইসলাম জন্মেছিলেন সীমান্ত জেলা বর্ধমানে, যেটা প্রায় অর্ধেক বাংলা অর্ধেক না বাংলা। আবুল মনসুর আহমদ ছিলেন তৎকালীন ময়মনসিংহের লোক। এখনও ময়মনসিংহে বলবেন আপনার ত্রিশাল, ধানিকোলা, যেখানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয় হয়েছে। বাংলাদেশের কালচারের একটা খারাপ দিক বলি, আত্মসমালোচনা না করলে আমি কিছু শিখতে পারবো না। আপনি সেখানে যখন যাবেন, বিশ্ববিদ্যালয়টার নাম দেখলে আমার মনে হয় বাংলাদেশে কোনো কালচার শেখে নাই। নাম দিয়েছে কি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়। এটাকে ইংরেজিতে বলে ইনফেরিয়রিটি কমপ্লেক্স, হীনমন্যতার গুঁড়ো এসোনা। আপনারা হীনমন্য গুঁড়োই শোনা বলবেন কঠিন বাংলায়। আবুল মনসুর আহমদ দেখলে আমাকে মঞ্চ থেকে নামিয়ে দিতেন, এরকম কঠিন শব্দটা পছন্দ করতেন না। কাজী নজরুল ইসলামকে জাতীয় কবি বলে একটা বিশ্ববিদ্যালয়ের নাম এরকম হয়। আপনি জানেন কিছুদিন আগেও বাংলাদেশের প্রায় 10-11টা বিশ্ববিদ্যালয় একই ব্যক্তির নামে ছিল, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। গোপালগঞ্জ আর পটুয়াখালী ছাড়া কোনো পার্থক্য করা যেত না। এইটা এক ধরনের কালচার। কি কালচার এইটা? কালচার নানা প্রকারের হয়, মানুষের চেহারা যেমন নানা প্রকারের হয়, মানুষের ভাষা যেমন নানা প্রকারের হয়। তখন প্রশ্ন আসে ভালো কোনটা মন্দ কোনটা। আমার সাথে আপনাদের অনেকের কথা মিলবে না। তো এই আয়সা যদি আপনারা আমাকে এই হল থেকে বের হতে না দেন, এটা একটা কালচার, এটা হলো ভায়োলেন্ট কালচার। আর যদি আমার সাথে আমার লেখাকে সহ্য করেন, আগামীকাল আমার বিরুদ্ধে পত্রিকায় লেখেন, সেটা আরেকটা কালচার।
তা আমি যে কালচারের কথা বলছি সেটার মধ্যে ভায়োলেন্সের কথা না বলে আমাদের ইতিহাসের কালচারের কথাই বলি। আমরা কোথায় থেকে কে এসেছি জানি না, আমাদের একটাই কালচার আছে, সেটা হচ্ছে এগ্রিকালচার। এগ্রিকালচার কিনা অ্যাগ্রা শব্দের অর্থ হচ্ছে মাঠ। আপনারা অনেকে ছাত্রছাত্রী আছেন, আমি 42 বছর মাস্টারি করতেছি, সুতরাং আমার চরিত্র প্রায় নষ্ট হয়েছে। বলতে বললো 12 বছর মাস্টারি করলে লোক গরু হয়, তা আমি 3.5টা গরু সমান হয়েছি। তো আমি এই জন্য আমার কথার মধ্যে লেকচারের টোন থাকে, আপনারা আমাকে মার্জনা করবেন। তো অ্যাগ্রা এটা ল্যাটিন শব্দ, আগ্রা মানে হচ্ছে মাঠ, ফিল্ড। তো মাঠে মানুষ চাষ করে যখন, তখন এটা বলে অ্যাগ্রিকালচার। জার্মান বা অন্যান্য ভাষা তো তাই বলে। কৃষি সংক্রান্ত প্রশ্ন আগ্রার ফ্রাগে এভাবে বলে। আরও কালচার আছে, আপনারা জানেন, আপনি উদ্ভিদের চাষ করেন মানে হর্টিকালচার। এখানে আমাদের সভাপতি মহোদয় আছেন, হ্যাঁ, উনি এনভায়রনমেন্টাল সায়েন্সের লোক, বটানির লোক। তা আমরা আরও আছে পিসিকালচার। মোহাম্মদপুরের কাছে একটা পিসিকালচার হাউজিং সোসাইটি আছে। মাছের চাষ, মানুষের আদিতম পেশার মধ্যে মাছের শিকার করতো মানুষ। এই যে জেলেরা মাছ ধরে, এই মাছের চাষ আগে করা হতো না। শুনলাম যে খুলনায় যে ফাঁসা মাছ পাওয়া যায়, এটা সুন্দরবনের মাছ, এটা হচ্ছে পুকুরে হয় না। তো এই ধরনের ফিশ কালচারকে পিসি কালচার বলে। আমাদের এটা হচ্ছে কালচার। আবুল মনসুরের মধ্যে এত ঘটা করে একটা বই লিখেছেন, তাতে তিনি বলছেন পাড়াগা হচ্ছে কালচারের আর শহর হচ্ছে সিভিলাইজেশনের। এইখানে অনেকগুলো আমাদের নানা রকমের সমস্যা আছে। আমি তো এখানে ক্লাস লেকচার দিচ্ছি না, দিলে আমি বলতাম। আমরা যেটাকে সভ্যতা বলি, আরবিতে বলে কি এটাকে তামাদ্দুন। মানে এর মধ্যে মূল শব্দ কি? মদিনা। মদিনা মানে শহর। শুধু মদিনা মানে মক্কার কাছে মদিনা নয়, যে কোনো শহরই মদিনা। এবং ছোটো ছোটো শহরকে কসবা বলে। এবং শহরে যারা পৃথিবীর প্রাচীনতম পেশা অবলম্বন করে তাদেরকে গালি দিয়ে বলে কসবি। কুমিল্লার কাছে একটা কসবা আছে। কসবা তো কুমিল্লার সব দেশে কসবা আছে। আলজেরিয়াতে সবগুলো থানাকে কসবা বলা হয়। নেটিভ টাউনগুলিকে কসবা বলে, আর ইউরোপীয় টাউনগুলো টাউন বলবে। তাহলে ভাষার মধ্যে একটা ব্যাখ্যা এবং ভাষা একসাথে চলে। ইংরেজিতে যেটাকে আমরা সিভিলাইজেশন বলি, তার গোটা কথা আপনারা জানেন, ল্যাটিন ভাষা থেকে আছে। এটাকে তারা বলে কিউইস। কিউইসকে আমরা ইংরেজিতে উচ্চারণ না করে সিবিস বলি। ল্যাটিন ভাষায় সি এর উচ্চারণ সবসময় কয়ের মতো হবে, যেমন ক্যাট হয়, এবং ভি এর উচ্চারণ ইউর মতো হয়। কাজে CIVIS পড়েন, এটা ল্যাটিন উচ্চারণে কিউইস। কিউইস মানে কি? শহর। আক্ষরিক করতে পুর, বাংলায় পুর বলি, যে কথায় কথা কত পুর পাচ্ছেন আপনারা। গ্রিক ভাষায় বলে পলিস, PULIS, যেখান থেকে আমাদের পলিটিক্স, পলিসি, নানা শব্দ এসেছে। তো এখন সেটা যখন রোমে গেছে, সেটা হচ্ছে সিভিস। তো সিভিস মানে কোনো সেখান থেকে বিশেষণ হচ্ছে সিভিল, সিভিসের সাথে যা জড়িত। তাহলে কোনো জিনিসকে সিভিল করে তোলা, এটা হচ্ছে সিভিলাইজেশন, মানে শহর তৈরি করা। আমরা আগে গ্রামে বলতাম ম্যান মেড দ্য টাউন অ্যান্ড গড মেড দ্য কান্ট্রি। হিসাব করলে ম্যান মেড দ্য কান্ট্রি টু, মানে যে অর্থে ম্যান মেড দ্য টাউন, আজকে শহর তৈরি করেছে মানুষ আর গ্রাম তৈরি করেছে আল্লাহ তাআলা। কিন্তু আল্লাহ তাআলা শহরও তৈরি করেছেন, কিন্তু মানুষকে দিয়ে করিয়েছেন। সেটা যদি সত্য হয়, গ্রামও মানুষকে দিয়ে তিনি করিয়েছেন। গ্রাম হওয়ার আগে আমরা কোথায় ছিলাম কল্পনা করেন। সকলে মনে করেন আমরা বেহেশতের বাগানে ছিলাম। আপনারা যারা পুণ্যবান তারা ছিলেন, আমরা পাপীরা কোথায় ছিলাম? আমরা ছিলাম জঙ্গলে, এবং আমরা প্রায় বানরের সাথে প্রতিযোগিতা করে জীবনযাপন করতাম। সেখানে বাঘ, ভালুক সব বিশ্রী আমরা প্রতিযোগিতা করতাম। সেইখান থেকে মানুষ কীভাবে খাদ্য সংগ্রহ করতো? মানুষ বলছে সেই প্রাণীকে যে এখন কথা বলতে শুরু করেছে এবং যে দুপায়ে দাঁড়ায়। মানুষের সংজ্ঞা সম্পর্কে অ্যারিস্টটলকে বলা হয়েছিল মানুষ কি? উনি বলেন ম্যান ইজ এ ফেদারলেস বাইপ্যাড। তার গায়ে পালক নাই, কিন্তু পা দুইটা। কারণ আপনি তো বলেন পালক নাই না বললে, বলে যে দুই পাওয়ালা যন্ত্র বললে মুরগির তো দুইটা পা আছে, কিন্তু মুরগির আছে পালক, আমাদের পালক। সুতরাং আমরা মানুষ। এটা কি মানুষের সংজ্ঞা? তা নয়। মানুষের সংজ্ঞার অনেকগুলি বৈশিষ্ট্য আছে। তারা দল বেঁধে থাকে, 15-20 জন 50 জন একসাথে দল বেঁধে, এগুলো কিন্তু হার্ড বা ব্যান্ড। আমরা চুলে যে ব্যান্ড বাঁধেন মানুষ যখন, এই জন্য আমরা স্বামীদেরকে হাজব্যান্ড বলি। হাজব্যান্ড হচ্ছে হাউস, ঘর, যে ঘর বাঁধে। যদি আমি অনুবাদ করি ঘরামি, খুলনায় বলবেন যে ঘরের কাঠমিস্ত্রির কাজ করে, সেটা না। যে ঘর বাঁধে সেটা হুজবান্ড বা হাজব্যান্ড। আমরা যারা প্রথমে ব্যান্ডে থাকতাম, আমরা কি করতাম? যা কিছু পাওয়া যায়, আমি কল্পনা করার জন্য বলছি, ইতিহাসের বই না পড়লে আপনি বুঝতে পারবেন যে বুদ্ধি দিয়েও ইতিহাস কিছুটা পড়া যায়। মানুষ সবাই মিলে একসাথে শিকার করতে যেত। বনের বন্য প্রাণীর সাথে মানুষ কখনো পারবে না যদি সে জোট না বাঁধে। ব্যক্তি হিসেবে মানুষ খুবই দুর্বল প্রাণী। তাহলে বাঘ ভালুক দূরের কথা, সেটা গরুর সাথে লড়তে পারবে না, এটা মহিষের সাথে পারবে না। সাপ বিচ্ছু জোকের কথা বাদ দিলাম, কিন্তু তার যে ইমিউনিটি সেটা এসেছে কিন্তু তার জোট বাঁধা থেকে।
অনেক পরে বোঝা গেল মানুষ যখন একসাথে জোট বাঁধে যে যদি অনেক দিন কোনো শিকার পায় নাই, নাকে শুকিয়ে সবাইকে মরতে হবে, কিন্তু যখন একটা বিরাট পশু হত্যা করতে পেরেছে তারা, আসো সবাই মিলে যা আছে ভাগযোগ করে খায়। ওই মহাভারতের দ্রৌপদীর গল্প মতো মা বললে কি যা এনেছ 5 ভাইয়ে ভাগ করে নে। সেটা যে একটা জীবজ্যান্ত নারী, এটাকে আর তিনি জানতেন? জানলেও হয়তো বলতেন নারীর সংখ্যা যখন কম হয় 5 ভাইকে মিলে তো ভাগ করতে হয়। তো সেই হিসেবে বলছি ব্যান্ড সোসাইটিতে মানুষ একসাথে থাকতো, কিন্তু যা খাদ্য সেটা তারা একসাথে ভাগাভাগি করতো। এরপরে যখন দেখা গেল খাওয়ার একটু বেশি পাওয়া যাচ্ছে, যাকে বলা উদ্বৃত্ত বা সারপ্লাস হলো, এটা কি করবে তারা? তখন তারা বলে যে একজন দলপতি তিনি বললেন যে 2 ভাগ, মানে সরকারের জন্য ভাগটা আলাদা রাখো। নতুন একটা জমি যখন কলোনাইজ করেন, সরকারের জন্য 2 একর আলাদা রাখা হয়। এইভাবে সমাজে তৈরি হলো বৈষম্য। কিন্তু বৈষম্য হলেও মানুষের মনে যে আদি বাসনা সকলে খেয়ে ভাগ করে খাবো, এই বাসনা কিন্তু মারা যায়নি। তো দ্বিতীয় পর্যায়ে যখন সমাজ আসলো, তখন বলে যে না, অসাম্য দূর করার একটা পদ্ধতি, কিছু সারপ্লাস যখন থাকবে নিজে খেয়ে যা বাঁচে তা তুমি নিজের প্রতিবেশীকে দাও, প্রতিবেশীর ক্ষেত্রে বিনিময় করো। তা আমি যদি আপনাকে কোনো দান, এখনো দেখেন আমরা এই আধুনিক ধনতান্ত্রিক সমাজের শেষ পর্যায়ে এসেছি, এখনো কিন্তু উপহার দেন। প্রেমে পড়ার পর প্রথম কি করেন? শুধু আংটির কথা বলছি না, আপনি একগুচ্ছ ফুল পাঠান, কিছু একটু উপহার দেন, এবং বিনিময়ে আপনি বলেন না যে তাকে তার কোনো ফরজ ওয়াজিব বা নফল কিছু নয়, সেও কিন্তু আপনাকে একটু উপহার পাঠাবে, প্রত্যুপহার, সেটা মনে করেন। এই যে ইংরেজিতে বলে গিফট অ্যান্ড কাউন্টার গিফট, এটা সংস্কৃতে বলে দান। যখন বাবা কন্যা আরেকজনের হাতে দেয় তখন কি? কন্যা সম্প্রদান। সম্প্রদান শব্দের মধ্যে একটা মজা আছে। সম লাগানোর মানে হচ্ছে আমি কন্যার মালিকানা ত্যাগ করি নাই, কিন্তু অধিকারটা ত্যাগ করেছি। মানে দখলটা ত্যাগ করে তোমাকে দিলাম, কিন্তু তুমি যদি তালাক দাও অথবা সে যদি তোমাকে তালাক দেয়, আমার কন্যা আবার আমার কাছে ফিরে আসবে। এইভাবে দান করাটাকে বলে, অর্থাৎ অধিকার রেখে দখল প্রত্যর্পণ করা, এটাকে বলে কন্যা সম্প্রদান। কিন্তু সেটা সকলেই মনে করে না, বিয়েটা সারা জীবনের জন্য হলো। তাদের সমাজ কি করে তৈরি হয় আমি এই কথাটাই বলছি। সমাজ তৈরি করার প্রথম উপকরণ হচ্ছে বিবাহ। মানে বিবাহ কি? কন্যা সম্প্রদান। কন্যাকে কেন বাপের বাড়ি গেলে স্বামীর বাড়ি যেতে হয়? অর্থাৎ তিনি এক ঘর ছেড়ে আরেক ঘরে যান, তো যে বাড়ির মেয়ে সেই বাড়িতে রাখে না কেন? না, যথেষ্ট পুরুষ নাই বলে নয়, এইটা সমাজে প্রথম সমাজ তৈরি হয়েছে নিষেধাজ্ঞার মধ্য দিয়ে। অমুক অমুক অমুকে রক্ত সম্পর্কিত আত্মীয়কে তুমি বিয়ে করতে পারবে না, যেটা বাংলা ভাষায় সুন্দর শব্দ আছে, অগম্যাগমন নিষিদ্ধ। তারপরে একগমন করবেন না, বহুগমন হবেন, বউ আপনার 14টা থাকবে না, 2টা থাকবে। এটা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে দেখা যায়, অধ্যাপকরা এখনো গোপনে 2টা বউ রাখে। বিশেষ করে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আমি ওখানে চাকরি করতাম, দেখা যায়। এইটা হচ্ছে বিবাহ রীতি। সমাজে কিভাবে হয় দেখেন, কাপড় কিভাবে আমরা বুনি, আর সমাজের দেখা যায় একটা কাপড় বলবো, যাদের বাড়ি পাবনা, সিরাজগঞ্জে বা অন্য উত্তর দিকে দেখবেন, ওখানে গামছা যে তৈরি করে, একটাদের টানা আর একটা পোড়েন। ইংরেজিতে বললে কিন্তু একটু স্মার্ট মনে হয়, ওয়ার্ক অ্যান্ড উফ। অর্থাৎ টানা পোড়ানের মধ্যে টাকা পয়সার টানা পোড়েন থাকে, কিন্তু উপরের টানা পাশের পোড়েন, দুটো মিলে কাপড় তৈরি হয়। ইংরেজিতে এটাকে বলে, আমরা বলি টেক্সট। এই যে টেক্সট বই বলি, আর তখন তৈরি হয় টেক্সটাইল। এইটা হচ্ছে সমাজ গঠনের প্রথম নিয়ম। অর্থাৎ এক পরিবারের মেয়ে আরেক পরিবারে যায় এবং রক্ত মিশাল হতে থাকে। কিন্তু এইটাই কি একমাত্র মানুষ? পশু সমাজে কিন্তু এরকম বিবাহ প্রথা নাই। দেখেন মানুষ কিভাবে আলাদা হলো। পশুদের মধ্যে প্রজনন আছে, বংশবৃদ্ধি আছে, কিন্তু তাদের মধ্যে ঠিকই বিবাহ প্রথা নাই, যেটাকে আমরা ম্যাট্রিমনি বলি। মানে মাগুলো বিনিমিত হতে থাকে এবং বাচ্চারা অদ্ভুত। এই পরিবারের ছেলে কিন্তু নাম এসেছে কি লিখবে? বাপের নামই লেখে। আমাদের মধ্যে কৃষিভিত্তিক সমাজে বাপের নাম, এখন বাপের নাম আবুল বাশার, ছেলের নাম ফরহাদ মাজহার, এরকম হয়ে যায়। কিন্তু কোনো পার্থক্য নেই, আমাদের সব বদলাতে থাকে। এইটাও আবার সমাজ। এই হচ্ছে আবুল কাসেম, ফজলুল হক, তার বাবার নাম ওয়াজেদ আলী ইত্যাদি। মানুষের বাপের নামের সাথে শেষের নামের মিল থাকে না। অভিজাত সমাজে, হিন্দু সমাজে, পৃথিবীর অন্যান্য সমাজে আমরা দেখি বাপের নাম বহন করে। এখন আমরা নতুন করে মায়ের নামটা মাঝখানে দিতে হবে, এটা উন্নতি অবশ্যই স্বীকার করতে হবে। অন্যান্য শাসনকে যত স্বৈর শাসন বলেন না কেন, তারা মাঝে মাঝে 2-1টা ভুল করে, একটা মরাগড়িও দিনে 2বার সঠিক সময় দেয়। তো সেই হিসাবে তারা মায়ের নাম লেখার বিধান করেছে, এটা তারা খারাপ বলা যাবে না। যাকে তারপর যে কালচার হচ্ছে কি জিনিস, যেটা মানুষ যখন চলে তখন কালচার হয়। কালচার মানে আক্ষরিক করতে চাষবাস করা। এই যে আমাদের লাঙ্গল, এটা হচ্ছে কালচারের প্রথম উপাদান। এটা হচ্ছে ফার্স্ট কালচার। লাঙ্গল থেকে আরো বহু শব্দ তৈরি হয়েছে, আপনারা দেখবেন, আমি সেটা বলছি না। মানুষের জিহ্বাকে লিঙ্গুয়া বলে ল্যাটিন ভাষায়। এবং এই
জিহ্বাটিকে দেখলে এখানে আপনারা মুরব্বী স্বজন আছেন, বন্ধুরা আছেন, বলতে লজ্জা নাই। এটা ছিল জিহ্বা দিয়ে কী করি আমরা, কথা বলি, জিহ্বা দিয়ে খানার স্বাদ নেই, জিহ্বা দিয়ে আরও কাজ করা হয়। এটা ছিল মানুষের আদিতম যৌন অঙ্গ, সেই জন্য এটাকে লিঙ্গুয়া বলা হয়। এবং দেখেন আমরা যে লেঙ্গুট পরি, লুঙ্গি পরি, এবং মেয়েদের পোশাকে লিঞ্জারি বলে, একই জিনিস থেকে আসছে। মানে ভাষা কী করে বদলায়, ভাষার ভিতরে মানুষের ইতিহাসের সারমর্ম ব্যাপারটা দেখাচ্ছি। তো যা হোক, কালচার হচ্ছে এই জিহ্বার কালচারও বটে। মানুষ কথা বলতে বলতে অন্য প্রাণীর থেকে আলাদা হয়েছে। ম্যান ইজ এ স্পিকিং অ্যানিমাল। এটার আরেকটা হচ্ছে ম্যান ইজ এ লজিক ইউজিং অ্যানিমাল। এটাকে ল্যাটিনরা অনুবাদ করেছে কি ম্যান ইজ এ র্যাশনাল অ্যানিমাল। র্যাশনাল কথার ভিতরে আছে নাকি রেশিও। রেশিও মানে কি অনুপাত, আর তারপরে বেশি হলে বলে প্রপোর্শন। তো রেশিওটাকে আসছে গ্রিক ভাষা থেকে আবার অনুবাদ করে, কারণ রোমানরা ছিল গ্রিকদের অধমর্ণ। গ্রিকরা যেটাকে বলছে লোগোস, যেখান থেকে লজিক মানে লজিক হয়েছে। তো ম্যান ইজ এ লজিক্যাল অ্যানিমাল, এটি ইংরেজি অনুবাদ হয়েছে ম্যান ইজ এ র্যাশনাল অ্যানিমাল। আরবিতে এখনো কিন্তু গ্রিকের ভাবটা আছে। আরবরা কিন্তু গ্রিকদেরকে সবচেয়ে বিশ্বস্তভাবে অনুবাদ করেছেন ইসলাম আসার 200 বছর পরে। আরবিতে বলে আল ইনসান হাইওয়ানুন নাতিকুন। মানুষ হচ্ছে, আমরা অনুবাদ করতাম বাক শক্তি সম্পন্ন প্রাণী। এখন আরেকটু যখন শেয়ানা হয়েছি তখন ডিকশনারিতে দেখলাম এর মানে হচ্ছে মানুষ হচ্ছে লজিক চপিং অ্যানিমাল। সে যুক্তি ব্যবহার করে, মানুষ যুক্তিশীল প্রাণী। আমি পদ্মানসীনের অনুকরণে বলি মানুষ যুক্তিনসীন প্রাণী, তাই না? তাই হচ্ছে মানুষ যে যুক্তি, এইটা হচ্ছে মানুষের প্রথম সিভিলাইজেশন। মানে কালচার জিনিসটা প্রথমে মনে হবে ছোট। এখন দেখেন ইউরোপের জার্মান ভাষায় কুলটুর বলে কালচারকে, কিন্তু কুলটুর বলতে তারা ইংরেজিতে কালচার যা মনে করে তা ব্যবহার করে না। এটা তারা অনুবাদ করে সিভিলাইজেশনের অনুবাদ হচ্ছে জার্মান ভাষায় কুলটুর, KULTUR। আর সিভিলাইজেশন বলে সিভিলাইজেশন ওরা জেড দিয়ে লেখে জার্মান ভাষায়, মানে টু মেক এ সিটি, আক্ষরিক করতে শহর স্থাপন করা। এই জন্য পুর বলে। বাংলা সিভিলাইজেশনের অনুবাদ কি? পুরুষ। যার মধ্যে পুরের উষ হয়েছে তাকে পুরুষ বলে। উষ মানে উদয়, সকালবেলার পুরুষদের বলেন না। আচ্ছা, না লিখে তোমার 14 পুরুষের ভিটায় আমি ঘুঘু চড়িয়ে ছাড়বো, এটা কোন পুরুষ? মেল নয়, জেনারেশন। বাংলা ভাষাতে ধীরে ধীরে কিভাবে নষ্ট হচ্ছে আধুনিক জেনারেশনের কাছে। জেন জির বন্ধু যারা আছেন তারা দয়া করে আমার প্রতি ঢিল মারেন না। সেটা হচ্ছে কি, আমরা বলি প্রজন্ম 71। এই যে প্রজন্ম 71 সে বের করলো, যেহেতু সে পুরুষ শব্দের অর্থ জানে না। তার আরেকটা ব্যাধির কারণ রবীন্দ্রনাথ ঠাকুর, তিনি বলছেন একটা শব্দের একটাই অর্থ থাকতে হবে। পুরুষ শব্দে যে একাধিক অর্থ হয়, যার মধ্যে পুরের উষ হয়েছে তাকে পুরুষ বলে, যে শহর স্থাপন করেছে। আলেকজান্ডার কাকে পরাজিত করেছিলেন পাঞ্জাবে, সেই কবির নাম কি, মানে শাসকের নাম কি? পুরু। পুরু মানে হচ্ছে মেয়র, নগরের অধিপতি। এটা গ্রিক ভাষায় পুলিশ বলে। ভারতের লটা র হয়ে যায় জাপানিদের মতো, পুরুষ হয়ে যায়, পুরুষ না হইয়া পুরের অধিপতি। জন্য আমাদের শহরের নাম দেখেন না, চাঁদপুর, দিনাজপুর, পুর। এখানে কত পুর দেখলাম, গোবিন্দপুর, পুরের উপর মুকসুদপুর পর্যন্ত আছে রাখ, দেখতে পাচ্ছেন? বানান লিখছে মুকসুদ। তো এই হচ্ছে পুর। মানে পুরের আরেকটা অর্থ আছে, পুরুষ মানুষ, যেটাকে আমরা মেইল অর্থ বলি। একটা শব্দকে আমরা অনেকভাবে ব্যবহার করি আমরা। সেই জন্য বলো যেখানে পুরের উষ হয়েছে, এটা যদি আপনি বুঝতে পারেন তাহলে মানুষ শব্দের অর্থ কি? যার মধ্যে মনের উষ হয়েছে। এখনো সংস্কৃতমূলক বাংলায় কে বলে? মনুষ্য। মনুষ্যকে আরো ভদ্র ভাষায় মানুষ বলি, আরো ভালোবাসলে বলি মনু। বরিশালে গেলে মনু চাই মনু, তো বলি না মনু মানে কি? মানুষ, এটা সংক্ষিপ্ত রূপ। তারপরে কি, মানুষ যখন মারা যায় দুর্ভিক্ষে, মনুর যখন অন্তর ঘটে, মানে জেনারেশন পর জেনারেশন মানুষ মরে যাচ্ছে, না হচ্ছে মন্বন্তর। মনু যোগ অন্তর, মন্বন্তর কেমনে হয়? অনেক লোকের ধারণা ব্যাকরণ জিনিসটা খুব খারাপ। ব্যাকরণটা খারাপ কিন্তু আপনি অলস বলে, কালচার নাই বলে। ব্যাকরণ হচ্ছে কালচারের একটা রূপ, ধরে রাখে। তো যা হোক, আবুল মনসুর আহমদ নিয়ে কথা বলছিলাম। উনি বাংলাদেশের কালচার বইটা প্রথমে লিখেছিলেন পাক বাংলার কালচার। পাক কথাটার মানেটা কি? অর্থাৎ বাংলার যে অংশটা পাকিস্তানের ভাগে পড়েছে, পাকিস্তানের মধ্য দিয়ে যাকে পুনর্জন্ম গ্রহণ করতে হয়েছে, তিনি তাকে বাংলার ভাগ হিসেবে মেনে নেন নাই। তিনি কীভাবে মেনে নিয়েছেন? তিনি বলেন এইটাই হচ্ছে আদি বাংলা। আসলে বাংলা বলতে বুঝে অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ, সমতট, হরিকেল, এইসব ছিল না। আমাদের মনে আছে সম্রাট অশোক শাসন করতেন কোথা থেকে? পাটনার কাছাকাছি, পাটলিপুত্র থেকে। এবং তিনি যে জয় করলেন কলিঙ্গ, মানে এখনকার উড়িষ্যার, কলিঙ্গ নিরস্ত্র হোক, এইভাবে সম্রাট অশোক রক্তের ধুলির পরে ওড়ালেন ছাই।
ভালোবেসে মুগ্ধ হব খুলব না চোখ। এই ধরনের এই কবিতা আমি লিখেছিলাম প্রায় 50 বছর আগে, বুঝতে পারছেন? এটার নাম ছিল অশোকের শোক। তো যাও, একসময় আমি কবিতা লিখতাম, এখন এটা লুকাতে আমি ব্যস্ত। এখন বলে লজ্জায়, মানে কেন বেলা রবি বই লিখছে না, মরিলা আছে, জামিনী নাচিতে জাগালে না কেন, আমি এখন জামিনী পরে বলছি। তো এই সম্রাটের রাজত্ব ছিল মগধে, দিল্লিতে নয়। অনেকে এটা খেয়াল করেন না, দিল্লিতে মৌরিয়া হোটেল করেছে, কিন্তু মৌর্য রাজধানী তো ছিল এই পাটনায়। এখান থেকে তো গ্রিক ম্যাগাস্তিনিস এসে ভিজিট করে গেছেন। তিনি এই উড়িষ্যা জয় করেছিলেন, কত 1.5 লক্ষ লোকের রক্তপাত করে তিনি যে জয় করেছিলেন। তারপরে তার মধ্যে উপলব্ধি হয় যে তিনি বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন, তার 300 বছর আগের বৌদ্ধ ধর্ম। এই কাহিনীগুলো সকলেই জানেন। এই সময় যেটা প্রকৃত বঙ্গ ছিল সেটা হচ্ছে আমাদের ভাটির বাংলা। এইটা নিয়েই 47 সনের পরে এটা যখন দেওয়া হয়, মানে একটা দেওয়া হয়েছিল তাদেরকে, বাংলা যেহেতু স্বাধীনতা দাবি করেছিল সেই জন্য তাকে শাস্তি দেওয়ার জন্য বলে, তোমরা যদি বাংলা দাবি করো তাহলে আমরা পশ্চিমবঙ্গ কেটে রাখবো, আর ওখানে পাঞ্জাবে তোমরা যদি পাঞ্জাব দাবি করো আমরা পূর্ব পাঞ্জাব কেটে রাখবো। ইংরেজদের সাথে মিলে কংগ্রেসে দাবিটা করেন। সমাজে একটা মিথ্যা কথা চালু আছে যে মুসলিম লীগ পাকিস্তান দাবি করেছে তাই তারা বাংলা ভাগ চেয়েছে। এখানে দুটো কথার মধ্যে অর্ধসত্য আছে। মুসলিম লীগ বলেছিল যে ভারতবর্ষের যে সমস্ত অঞ্চলে মুসলমান জনগোষ্ঠী নিপীড়িত, নির্যাতিত, শোষিত এবং পশ্চাৎপদ, কিন্তু তারা সংখ্যা গরিষ্ঠ, কাজে গণতন্ত্রের নিয়মে তাদেরকে স্বায়ত্ত শাসন দিতে হবে। স্বায়ত্ত শাসন মানে ছিল তাদের জন্য ইন্ডিপেন্ডেন্ট স্টেট সেলফ এস্টাবলিশড ইন দোজ পার্টস অফ ব্রিটিশ ইন্ডিয়া ওয়ার দ্য মুসলিমস আর ইন এ মেজরিটি। এটা আমরা জানেন, আমাদের আবুল কাসেম ফজলুল হক সাহেব প্রস্তাব আকারে পেশ করেছিলেন 1940 সনে। এটার নাম ছিল লাহোর প্রস্তাব। পরবর্তীকালে জালিয়াতি করে এটাকে বলা হয়েছে পাকিস্তান প্রস্তাব, কারণ সেখানে পাকিস্তান শব্দের কোনো অস্তিত্ব ছিল না। এই কথা আবুল মনসুর আহমদ বহুবার তার লেখায় বলেছেন। আমার থেকে রাজনীতির 50 বছর তিনি ইংরেজিতে একটা বই লিখেছেন, এন্ড অফ এ বিট্রেয়াল, আর অন্যান্য। আমি তরুণদের বলবো যে কি, আবুল মনসুর আহমদের রচনাগুলি এখন অল্প দামে পাওয়া যাচ্ছে, একটু বিজ্ঞাপন দেয় বাংলা একাডেমির তরফ থেকে। 5 ঘন্টা বেরিয়েছে, 6 ঘন্টা হতে বেরোবে। এইখানে পড়লে অনেক অমূল্য রতন পাওয়া যাবে। আবুল মনসুর আহমদের সেটা দ্বিমত করা সহজ, কারণ তিনি কি বলছেন সেটা বোঝা যায়। কিন্তু আমাদের অধিকাংশ লেখকের লেখা তারা যে কি বলতে চাচ্ছেন সেটা বোঝা যায় না। আপনি একমত হতে পারবেন না, দ্বিমত করতে পারবেন না। তো সেই জন্য আমি দু একটা জায়গায় বলি, তার বইটা যখন দেখব, উনি বলেন 47 সনে দেশের যে মানুষের আকাঙ্ক্ষা ছিল সেটা হচ্ছে কি, আগের যে শাসক শ্রেণী ইংরেজরা যাদেরকে অবলম্বন করে, যাদের কাঁধে বন্দুক রেখে এই দেশকে জয় করেছিলেন এবং যাদের সাথে তারা সহযোগিতা ক্রমে এই দেশকে বছরের পর বছর শুরু করে এই দেশের সম্পদ রাশি বিদেশে নিয়ে গেছেন, যার ফলে এই দেশে এমন 10 বছর যায়নি যখন একটা বড় আকারের দুর্ভিক্ষ হয় না। একটা সাধারণ উদাহরণ দিই, ইংরেজি 1897 সনে, 1896 সনে ভারতে এত বড় দুর্ভিক্ষ হয়েছিল, বিশেষ করে দক্ষিণে আহমেদাবাদ অঞ্চলে, যেখানে কৃষিতে তারা শস্য উৎপাদন না করে রবি শস্য উৎপাদন করেছে, অর্থাৎ কার্পাস তুলা বিলেতে রপ্তানি করবে। সেখানে এক দুর্ভিক্ষে 1 বছরে বিলেতের পত্রিকা ল্যান্ডসেট, ব্রিটিশ মেডিকেল জার্নাল, তাদের রিপোর্ট অনুসারে 19 মিলিয়ন মানে 1,90,00,000 লোক মারা যায়। ব্রিটিশ বলে যে সেটা গোটা ব্রিটেনের জনসংখ্যার অর্ধেকের সমান। ভারতবর্ষে এত লোককে ব্রিটেন হত্যা করেছে খাওয়ার অভাবে। তাহলে 190 বছর শাসন করেছে ভারতের বিভিন্ন অংশ, কিন্তু তারা ভারতে যে পরিমাণ দুর্ভিক্ষ সৃষ্টি করেছে সেইটা এখনকার ইতিহাসবিদরা কম বলে। তারা বলে তারা আমাদেরকে ইংরেজি শিখিয়েছে, বিশ্ববিদ্যালয় দিয়েছে, এবং তারা আমাদেরকে নানা রকম, আপনাদের খুলনা বিশ্ববিদ্যালয়ে দেখেন না ডিসিপ্লিন শিখিয়েছে, ডিপার্টমেন্টের নাম ডিসিপ্লিন করছে, তো ইংরেজদের অবদান তো বটে। ইংরেজদের কাছে অনেক কিছু শিখেছি আমরা, এই বিষয়ে সন্ধান, রেলওয়ে দিয়েছে আমাদের। কিন্তু আমাদের যে তার দুর্ভিক্ষতে পৃথিবীর দরিদ্রতম দেশে পরিণত হয়েছে 47 সনে। তখন পূর্ব বাংলা বলে যে অংশটা ছিল, তখন পূর্ব বাংলার যিনি গভর্নর ছিলেন, লেফটেন্যান্ট গভর্নর, তিনি বলছেন এইটা কি বাংলাদেশ তৈরি করলে তোমরা, পাকিস্তানের পূর্ব বাংলা, নাম ছিল পূর্ব বাংলা, এটা তৈরি করছে, এটা হলো রুরাল স্লাম, একটা গ্রামীণ বস্তি, এখানে একটা ইন্ডাস্ট্রি নাই। পৃথিবীর মোট পাটের 75% পাট তৎকালীন পূর্ব বাংলায়, মানে যেটা পাকিস্তানের ভাগে পড়েছে, সেখানে উৎপাদিত হতো, কিন্তু একটিও পাটকল ছিল না 47 সনে। পূর্ব বাংলার সমগ্র জনগণের 6 জন নিজের নাম স্বাক্ষর করতে পারত, 6 জন ছিল স্বাক্ষর। মানে লেখাপড়া কত পিছিয়ে ছিলাম। রবীন্দ্রনাথ ঠাকুর এটা পূর্ব বাংলার বিরুদ্ধে যুক্তি হিসেবে ব্যবহার করেছে 1934 সনে, বলে ওরা তো লেখাপড়া জানে না, কাজে ওদেরকে ভোটাধিকার কেমনে দেবেন। রবীন্দ্রনাথ ঠাকুর দাবি করেছিলেন যারা বেশি শিক্ষিত তাদের 2, 3, 10টা করে ভোট থাকতে হবে, আর যারা লেখাপড়া জানে তাদের ভোট থাকবে না। আমরা তো রবীন্দ্রনাথকে বিশাল বিশ্বকবি মনে করি, এবং বিশ্বকবি বটে তিনি, কিন্তু এই ধরনের কথা যে তিনি বলেছিলেন এটা কিন্তু সলিমুল্লাহ খানের গুজব নয়।
এটা অ্যান্ড্রু রবিনসন এবং কল্পনা দত্তের লেখায় মিরিয়াড ম্যান রবীন্দ্র জীবনী, বিলেত থেকে বেরিয়েছে, যিনি বিলেতের টাইমস লিটারি সাপ্লিমেন্টের সম্পাদক, সেই বইতে পড়েন। রবীন্দ্রনাথ সে দরখাস্ত সেখানে ছাপা আছে। এটা মানে হচ্ছে কি, এটাও কালচার। এখন আমি কি কখনো ভুলেও স্বপ্নেও বলতে পারবো রবীন্দ্রনাথ আনকালচার ছিলেন? তাহলে কালচার মাত্রে ভালো, এই কথা বলা যাবে না। আমরা কালচার বলতে বলি ভদ্রলোক, আর বাকি সব যেন অভদ্র লোক। সমস্যা হচ্ছে কি, যে কথা বলে তারই কালচার আছে, এটা হচ্ছে আমার বসা। কিন্তু কালচার থাকলেই সিভিলাইজেশন থাকবে কথা নাই। সিভিলাইজেশন মানে হচ্ছে আপনাকে পুরে উস করতে হবে, পুর বসাইতে হবে, মানে আপনাকে আইন শৃঙ্খলা সহ ডিসিপ্লিন থাকতে হবে। আমাদেরকে পুর আছে এখন। আসার সময় আজকে আলোচনা করছিলাম, মাহবুজান আহমদ সাহেব পাশাপাশি বসার গৌরব আমি আজকে অর্জন করেছি। সেখানে উনি বলছিলেন ঢাকা শহরে 3 কোটি লোক। ইমরান মাহফুজ কবি মানুষ, একটু কমাইয়ে বলছে। আচ্ছা, 3 কোটি, ঢাকা শহরে কোনো পাবলিক ট্রান্সপোর্টেশন ব্যবস্থা নেই। বাইরে থেকে আসলে বোঝা যায় খুলনা একটা বিস্তৃত জনপদ। আসার সময় দেখি চোখে পানি আসার মতো অবস্থা। এই কি আধুনিক শহর? অথচ আমরা এই আধুনিকতার গৌরবে আমাদের ঘুম হচ্ছে না। তাহলে এটাকে সিভিলাইজেশন বলবো? এটাকে আমি রিচ সিভিলাইজেশন, পুয়ার সিভিলাইজেশন বলতে পারি। আপনারা লক্ষ্য করেছেন পৃথিবীর যেগুলোকে বড় বড় সিভিলাইজেশন বলা হয়, সবগুলো নদীর মোহনায় অথবা নদীর তীরে হয়েছে। সিন্ধু সভ্যতা বলেন, নীল সভ্যতা বলেন, মেসোপটেমিয়া, দজলা ফোরাত বলেন, চীনের ওয়াংহো বলেন, এমনকি অন্যান্য দেশেও আপনি দেখতে পাবেন নদী সমুদ্রের সাথে কাছাকাছি হয়। কাজে আমাদের বাংলাদেশে কোনো সিভিলাইজেশন ছিল? এখনো সকলে বলে বেঙ্গলি মুসলিম কালচার, কিন্তু বেঙ্গলি সিভিলাইজেশন কথা কতবার শুনেছেন বলেন দেখি? খুব বেশি শোনেন নাই। মনে হচ্ছে যেন বাংলাদেশের কোনো শহর ছিল না। এখন উয়ারি বটেশ্বরে যখন খনন কার্য শুরু করেছে, হাবিবুল্লাহ পাঠান খুঁজে পেয়েছে। আজ থেকে তিনি প্রায় 40 বছর আগে খুঁজে পেয়েছেন। এখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের তত্ত্বাবধানে সুফি মুস্তাফিজুর রহমান এবং অন্যান্যরা যে খনন কার্য করছেন, দেখা যাচ্ছে এখানে গ্রিক দেশের মুদ্রা পাওয়া যাচ্ছে। এদের সাথে ব্যবসা বাণিজ্য ছিল। এটা ভৈরব কাছে নরসিংদীর নিচে। তার মানে বাংলাদেশে অনেক কালচার ছিল, এবং কালচার ছিল না শুধু, সিভিলাইজেশনে ছিল। অথবা কুমিল্লার দিকে চন্দ্রবংশের রাজত্ব ছিল। এরা বড় বড় শহর। এখন আমরা একটা পাচ্ছি ময়নামতি পাহাড়, মানে বেশ কয়েক মাইল বিস্তৃত, সেখানে দেখি খনন কার্য করে পাওয়া যাচ্ছে। তার মানে আমাদের ইতিহাসের সবটা কিছু আমরা এখনো আবিষ্কার করিনি। আবুল মনসুর আহমদ যখন 18 বছর পার করলেন, তখন তার একটা উদ্দেশ্য দিয়ে বলি। তার বইতে তিনি বলছেন, 18 পৃষ্ঠায় আছে এই খণ্ডে, আমি শুধু তার বক্তব্যটাই বলতে, 22 পৃষ্ঠায় বলছেন আজিকার প্রশ্ন। এই বইতে অনেকগুলো প্রবন্ধ লিখছেন। এটা কিন্তু একটা কোনো থিসিস নয়, কতগুলি প্রবন্ধের সমষ্টি। একটাতে বলছেন আজিকার প্রশ্ন, কিন্তু আজ আজিকার কৈফিয়তটা কি? এত বড় সম্পদশালী ঐতিহ্যের উত্তরাধিকারী প্রাচীন জাতি হইয়াও যদি আমরা আজ কালচারে গরিব হই, 18 বছরের স্বাধীনতার পরেও যদি আমরা কৃষ্টির স্বকীয়তায় প্রতিষ্ঠিত হইতে না পারিয়া থাকি, তবে সে দোষ দিব আমরা কাকে? অনেকের ধারণা কি পাকিস্তান একটা শিশু রাষ্ট্র। আমি যখন হাই স্কুলে পড়তাম তখন পাকিস্তান শিশু রাষ্ট্র দিলাম। এটা কখনো আর কিশোর হতে পারে নাই, ওইখানে মুখ থুবড়ে পড়েছে। বাংলাদেশকে আমি ভাগ্য মনে করি, বাংলাদেশকে কেউ আর শিশু রাষ্ট্র বলে না। বলে কি বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র, দুর্যোগ, মানে যুদ্ধ বিধ্বস্ত দেশ, এসব শুনতাম প্রথম দিকে 70-এর দশকে। তো এই শিশু রাষ্ট্র পাকিস্তান যখন কিশোর হচ্ছে 18 বছর বয়সে, তিনি এই বইটা লিখে বলছিলেন, তাহলে তখন পাকিস্তান আমাদের আরেকটা ঘটনা শুরু হয়েছিল। একটা বই চালু হয়েছিল এই বই লেখার পর পরই, তার নাম কি পাকিস্তান দেশ ও কৃষ্টি। ক্লাস 9 এটা বাধ্যতামূলক করেছিল। আমি তখন 9-এ উঠি নাই, ক্লাস 7-এ উঠেছি আমি 69 সনে। আমাদের বড় ভাইরা আন্দোলন করতেছে, আমি দেখতে পেলাম যে এই বই আমরা পড়বো না। সেখানে লিখছে কি বাংলাদেশ শান্তি, আপনাদের খুলনার এক ভদ্রলোক ছিলেন আলমগীর জলিল, একটা বই লিখেছেন 5000 বছরের বাংলা ও বাঙালি। তিনি 5000 বছরের বাংলা পাইলেন কোথায়? অর্থাৎ আপন মনের মাধুরী মিশিয়ে তোমারে করেছি রচনা। আমি তো করতেই পারি, 5000 বছর 10,000 বছর এত রচনা করা যায়, কোনো প্রমাণ ছাড়া আপনার কল্পনা তো করতেই পারেন। এখন সুন্দরবনও তো বাংলাদেশ, সুন্দরবনের বাঘেরা যাদের নাম দিয়েছেন রয়্যাল বেঙ্গল টাইগার, তো এরাও তো বাংলাদেশের অধিবাসী। তো সেরকম টাইগারদের বয়স 5000 কেন, 20,000 বছর তো হইতে পারে। সেই হিসাবে যে 5000 বছরের বাংলার বাঘ ও বাঙালি বলতে আর ভালো হইতে পারে। যা হোক, ইতিহাস হচ্ছে এই জিনিস যেটা আপনি নির্মাণ করেছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, এখানে যারা আদিবাসী ছিল তারা কি বোবা ছিলেন না? তারা কোন ভাষায় কথা বলতেন? পরে তাদেরকে যারা জয় করেছেন নিজেদের নাম দিয়েছেন আর্য, পরবর্তীকালে আমরা আছি হিন্দু। বাংলাদেশে তো কোনো হিন্দু নেই, থাকতে পারে না। হিন্দু হচ্ছে হিন্দুস্তানের অধিবাসী, আর বাংলাদেশে যারা থাকেন তারা তো বাঙালি। কিন্তু বাংলাদেশের বাঙালি হিন্দুরা নিজেদের হিন্দু বলতে কোনো রকমের স্ববিরোধ বোধ করেন না। আপনাদের এই, আমি জানি বাংলাদেশের এই পশ্চিম দক্ষিণাঞ্চল এটা সাংঘাতিক
সাংঘাতিক এলাকা, এখানে কেবলে দাঙ্গা হতো এক সময়। জসীমউদ্দিনের বই পড়লে, সজনবাড়িয়ার ঘাট পড়লেই বুঝতে পারেন কত নমু আর মুসলমানের মধ্যে দাঙ্গা হতো। আমি আবার নতুন দাঙ্গা সৃষ্টি করতে চাচ্ছি না, কথাটা বলছি মনে করার জন্যে। আমাদের বাংলাদেশ নানা জাতির নানা ধর্মের লোকের বসবাস, এবং আমরা মাঝে মাঝে মিথ্যা কথা বলতে পছন্দ করি। আমরা খুব মিলেমিশে সুখে শান্তিতে আছি, আমরা কোনোদিন মারামারি করি না, কামড়াকামড়ি করি না। কথাটা পুরোপুরি সত্য না, আমরা মারামারি কামড়াকামড়ি করি, তারপরে একসাথে আছি। তাই এই একসাথে আছে কিসের জোরে, কোন জিনিসের জোরে? মানুষকে বেঁচে থাকলে একসাথে থাকে। ওই যে বলছিলাম, আদিম মানুষ যেটুকু পেত সেটা ভাগ করে খেত, কিন্তু যখনই বৈষম্যের উৎপত্তি হয়েছে, মানে সারপ্লাস হয়েছে, তখন সমাজের মধ্যে বলে কি এই সারপ্লাসটা বন্টন করবো কীভাবে? তুমি আমাকে কিছু দান করবা, আমি তোমাকে দান করবো। এই জন্য প্রায় ধর্মে দেখেন দানশীলতা উৎসাহিত করা হয়, এবং কোনো কোনো ধর্মে জাকাত ফরজ করা হয়েছে। আপনার ইসলামের যে 5টা রোকন আপনাকে পালন করতে হয়, তার মধ্যে জাকাত একটি। আপনার সম্পত্তি থাকলে এত ভাগ দিতে হবে, 2.5 ভাগ না দিয়ে যদি আপনি বেশি দেন তাহলে আপনার বাড়তে সওয়াব হবে। কিন্তু এটা এখনো কাউন্টার গিফটটা কিন্তু ইয়ে নয়। মিসকিন আপনার কাছ থেকে পাবে, মিসকিন আপনার যে কী করবে? দোয়া করবে শুধু। এমন ধরেন আমরা যে প্রার্থনা করি, আল্লাহ মেঘ দে, পানি দে, ছায়া দে রে তুই, আল্লাহ মেঘ দে। আমি কি বলছি আল্লাহকে? আল্লাহ তুমি আমাকে একটা রহমত দাও, তার বিনিময়ে আমি তোমাকে কী দিব? কৃতজ্ঞতা। আমার তো তোমার আর বেশি কিছু দেওয়ার নাই, আমি প্রার্থনা করব। সুতরাং এইটাও একটা গিফট। মেয়ে বিয়ে দেওয়া যেমন গিফট, প্রার্থনা করা একটা গিফট, এবং সমাজের ধন সম্পদের পুনর্বন্টনের গিফট। এরপরে যখন সম্পদের আরও সঞ্চয় হলো, তখন ছোট ছোট ক্ল্যানগুলো, গোষ্ঠীগুলো, ট্রাইবগুলো, যেগুলিকে আমরা উপজাতি বলি, তারা মিলে বলে আমি একটা বড় জাতি গঠন করবো। জাতি মানে আমাদের মধ্যে একজনকে আমরা রাজা নির্বাচন করবো। বাংলাদেশে মিথ আছে না, সবাই মিলে একসময় নৈরাজ্য ছিল, মাৎসর নেওয়া ছিল বঙ্গে। এখন মাৎসর নেয় কতটা ব্যাখ্যা করতে হয় লোকের কাছে, মহাবিপদের বিষয়। বাংলা বিভাগে আপনারা কী করছেন আপা আমি ঠিক জানি না। ছেলেমেয়েরা মাৎসর নেয় শব্দ বুঝতে পারে না। এই গরিব একটা প্রবন্ধ লিখেছিলাম, নাম ছিল ঠাকুরের মাৎসর নেয়, ভাষা শিক্ষা সাম্প্রদায়িকতা। প্রায় লোক আমাকে জিজ্ঞাসা করে মাৎসর নেয় মানে কি? বড় মাছ ছোট মাছকে গিলে খেয়ে ফেলে। বাংলাদেশে এই নৈরাজ্য ছিল, তখন গোপাল নামক এক লোককে আমরা রাজা বানিয়েছি। আবার গোপাল থেকে প্রত্যেকে এনেছে আল্লাহ মালুম, কিন্তু তিনি রাজত্ব গ্রহণ করে আমাদের কৃতার্থ করেছেন। এই হচ্ছে রাষ্ট্রের প্রতিষ্ঠা। একজন দাঁড়াবে, সে বলবে কি না, আইন নিজের হাতে তুলে নেবে না। যদি কেউ তোমার একটা চোখ উৎপাদন করে, তুমি আমাকে বলো, আমি তার একটা চোখ উৎপাদন করবো। ইংরেজিতে বলে অ্যান আই ফর এন আই, নট 2 আইস ফর 1 আই। এটা হচ্ছে জাস্টিসের প্রথম সূত্র। যেমন আমরা মেসোপটেমিয়ায়, ওরফে বেবিলনের আগের যে আক্কাদিয়ান সভ্যতা এবং সুমেরিয়ান সভ্যতা, সেখানে এক লোক ছিলেন হামুরাবি। তিনি তার ট্যাবলেটের মধ্যে লিখেছেন এক চোখের বিনিময়ে আরেক চোখ। দ্বিতীয় কথা, আপনি নিজেই চোখটা উৎপাদন করবেন না, এটা হলো প্রতিশোধ। আপনি বরঞ্চ এটা আমার কাছে দেবেন, আমি এটা সমান করে দেব। এই হচ্ছে রাষ্ট্রের উৎপত্তি। কিন্তু রাষ্ট্র সম্পর্কে দুটো কথা, রাষ্ট্র কি সত্যিকার অর্থে আম্পায়ার বা রেফারির ভূমিকা পালন করে? ন্যায় বিচারে নাকি রাষ্ট্র নিজেই একটা পক্ষ হয়ে ওঠে, অথবা পক্ষের কুক্ষিগত হয়ে যায়। কুক্ষিগতটা কত সুন্দর বাংলা দেখেন, যে আমরা যে কবিরা একটা মানে খুঙ্গি পুঁতি ভরে না, এই কুক্ষি। তো এই জন্য বলি, রাষ্ট্রের উৎপত্তির সময় সম্পত্তি আবার বন্টনের নিয়ম হলো কি, আপনি রাষ্ট্রকে ট্যাক্স দেবেন, রেভিনিউ দেবেন। রেভিনিউ কথাটা খুব মজার, ফরাসি ভাষা থেকে আসছে এটাই। ফরাসি ভাষায় ভনির মানে হচ্ছে যাওয়া আসা। আসা আমি কোথা থেকে আসছি? আমি ঢাকা থেকে আসছি। তো আমি বনি তো ঢাকা, কিন্তু যখন আমার কাছে এটা আবার ফেরত যাবে, তখন বলে রেভিনিউ, পুনরায় ফিরে যাবে। আমরা মেলায় কোথায়, পিকনিকের ভেনু কোথায় বলি না, মেনু চিনি আর ভেনু চিনি আমরা। তো ভেনুকে আগে লাগালে রেভিনিউ হয়। রাষ্ট্র আপনাকে টাকা দিচ্ছে, থিওরি হচ্ছে এটাই, আপনি রাষ্ট্রকে আবার ফেরত দিচ্ছেন, এই জন্য এটা রেভিনিউ। ইট রিটার্নস টু ইটস সোর্স। এই হচ্ছে রাষ্ট্র কি দেয় আপনাকে? বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করে, এটা তার চাকরি। বেগম রোকেয়ার সুলতানার স্বপ্ন যারা পড়েছেন তারা জানেন, পুরুষেরা রক্ষা করতে ব্যর্থ হয়েছিল। তখন নারীরা বলল কি, আমরা রক্ষা করতে পারি, আমরা একটা সিক্রেট ওয়েপন আবিষ্কার করেছি। কাঁচের মধ্যে দিয়ে সূর্যের কিরণকে সঞ্চিত করে আমরা শত্রুকে পরাস্ত করতে পারি। তবে একটা শর্ত আছে আমাদের, ভানু বন্দ্যোপাধ্যায়ের মতো একখানা শর্ত আছে, সব পুরুষকে আগে ঘরে ঢুকতে হবে, নাহলে আমরা পর্দানসীন মেয়েরা বের হবো কিভাবে? পর্দা করবে কে, নারী না পুরুষ? ওর মধ্যে পুরুষকে পর্দা করতে হবে যেন নারীরা যুদ্ধে যেতে পারে। তো নারীরা যুদ্ধে যাওয়ার সময় সব পুরুষ হ্যাসেলের মধ্যে ঢুকলো। নারীরা যখন যুদ্ধ জয় করে আসলো, একজনও শত্রু সৈন্যকে নিহত না করে, তারা তাদেরকে বলল, ওখানে সুলতানা জিজ্ঞাসা করে সিস্টার সারাকে, আচ্ছা আপনি যে যুদ্ধ করতে যাচ্ছেন, শত্রু সৈন্যের বিরুদ্ধে আপনার পর্দা করতে হবে না? বলে না, আমরা এমন দূর থেকে মানে আলোক তীর নিক্ষেপ করব, শত্রু সৈন্য দেখারই সুযোগ পাবে না চোখ খোলার, সুতরাং তাদের বিরুদ্ধে আমাদের করার নাই। আরও একটা যুক্তি উনি দিয়েছিলেন, সেটা এখন আমি আপনাদের বলবো না।
যদি বলে আপনি যদি মুরগির সামনে পেশাব করতে বসেন, আপনার লজ্জা করে? লজ্জা করে কখন? মানুষের সামনে। সেটা হচ্ছে সেরকম। তো এখন বেগম রোকেয়ার সিস্টার সারার সামনে সুলতানা বলছেন যে পুরুষদের এই যে ঢুকাইছি আমরা জেলে, একবার পুলিশ কমিশনার এসে বলে কি, যারা যুদ্ধে পরাজিত হয়েছে সেই জেনারেলদেরকে জেলে আবদ্ধ রাখুন, তাদেরকে প্রত্যর্পণ করুন, তাদেরকে মৃত্যুদণ্ড দিন। কিন্তু আমরা তো সিভিল অফিসার, আমরা তো আমাদের কর্তব্যে কোনো ত্রুটি করি নাই, আমরা বিদ্যুৎ সাপ্লাই ঠিক রেখেছিলাম, আমাদের ছেড়ে দেওয়া যায় না? তখন মহারানী বলে, যতদিন পর্যন্ত পরবর্তী বিধান না হয় ততদিন আপনারা ওখানেই থাকবো না, আপনাদের ওইটাই আপনাদের প্রকৃত জায়গা। কারণ পুরুষ হচ্ছে পাগলের মতো নারীদের উপর অত্যাচার করবে, অথবা বনের পশুকে ছেড়ে দিলে যেভাবে লোকালয় নিরাপদ বোধ করবে, সুন্দরবনে কয়েকটা বাঘ এখানে আসলে পছন্দ করবেন আপনারা? তো তাদেরকে খাঁচার মধ্যে রাখবেন না আপনি নিজে খাঁচার ভিতর ঢুকবেন? বর্তমান সমাজে আমরা মেয়েদের খাঁচার ভিতর রেখেছি, এইটা একটা কালচার, এবং এটাকে আমরা এমন পর্যায়ে উন্নীত করেছি, বলা হয়েছে এটাই সিভিলাইজেশন। তারপর ইরানের শাহের আমলে সিভিলাইজেশন মানে কি? বিকিনি পরা, নুড বিচ। মেয়েরা যত কম কাপড় পরে বিচে যাবে ততই সে সিভিলাইজ, তত বেশি সে ইউরোপিয়ান, তত বেশি আমেরিকান। এটাকে তারা বলছে নারী মুক্তির মোহন মন্ত্র। উমেন উইল ওয়্যার অনলি 2 pieces and if necessary in some cases 1 piece, অথবা কিছুই পরবে না। ইরানের শাহের আমলে, ইরান একটা মুসলিম প্রধান দেশ, সেই কালচারকে তারা প্রচার করেছে সিভিলাইজেশন বলে। কিন্তু আমরা এখন বলি যে এটা সিভিলাইজেশন নয়। সিভিলাইজেশন মানে হচ্ছে কাপড় দিয়ে শরীর ঢাকা। সমস্যা হচ্ছে এক এক কালচারে এক এক জায়গায় আমরা ঢাকি। এখন মুসলিম মেয়েরা ইউরোপে, সারাইয়াবে তো দেখেন সব মুসলিম মেয়ে যারা নির্যাতিত হয়েছে সার্বিয়ানদের হাতে, তারা সবাই স্কার্ফ পরে। এই স্কার্ফ পরা কখন শুরু হলো আপনাদের চিন্তা করা উচিত না? আর আমি খুব অতি সংক্ষেপে বলছি, 1967 সনে আরব ইসরায়েলের যুদ্ধে আরবরা যখন পরাস্ত হলো, তখন থেকে আরব দেশের বিভিন্ন অঞ্চলে মুসলমান মেয়েদের মধ্যে এই হিজাব পরার প্রবণতা শুরু হলো। তবে ইরানের বিপ্লব এটাকে অনেক বেশি জনপ্রিয় করেছে। আমি এটাকে, বেগম রোকেয়া কি লিখেছেন পর্দা নামক প্রবন্ধে, যে দুনিয়ার সবাই পর্দা করে, কেউ হাতের এইটুকু ঢাকে, কেউ এইটুকু ঢাকে, কেউ এইটুকু ঢাকে, কিন্তু পর্দা করে না, অর্থাৎ শরীরে যেটাকে বলা হয় গোপন অঙ্গ ঢাকে না, এমন কোনো সমাজ কি আছে? ওই যে বললাম মানুষ নিজের বাড়িতে বিয়ে করে না, অনুরূপভাবে মানুষ নিজের শরীরের 2টা অংশ ঢাকে না, এমন কোনো নারী নেই কোনো সভ্যতায়। এটাই সিভিলাইজেশন। ন্যাংটা থাকাটা সিভিলাইজেশন নয়, পোশাক পরাটা সিভিলাইজেশন। তো সেই হিসেবে আবুল মনসুরের মধ্যে এই ধরনের বহু প্রশ্ন আলোচনা করেছেন, এক সন্ধ্যায় এটা আলোচনা করে শেষ করা যাবে না। এটা হবে কি আরব্য রজনীর মতো। শেহরজাদি যখন গল্প বলা শুরু করেন, ওই রাজার বদভ্যাস ছিল প্রত্যেক রাতে একটা বিয়ে করবে এবং সকালবেলা বউটাকে কোতল করবে। এখন দেশের সব নারী যখন ফুরিয়ে গেল, তখন মন্ত্রীকে বলে যে এবার যদি নারী আনতে না পারো আজ তোমার গর্দান যাবে। এই কথা শুনে নারী শেহরজাদি, মানে শেহরজাদি মানে শহরের কন্যা, নামগুলো খেয়াল করেন, এটা পুরো কন্যা, পুরোবাসিনী। তিনি বলেন তাহলে আমি যাবো আব্বা জান, আপনার মাথা দেওয়ার আগে আমার মাথাটা আমি দিয়ে আসি, আজকে রাজার হাতে আমি আমার মাথা হারাবো। তিনি গল্প বলা শুরু করলেন। যখন ফজরের আজান হলো, সুবে সাদেক দেখা দিল, তখন তিনি গল্প এমন জায়গায় নিয়ে গেলেন, রাজা বলে তাহলে আজকে থাক, আগামীকাল বাকি অংশ বইল। চলতে থাকে। তা আমার মনে হয় আমাকে 1001 রজনী বলতে হবে যদি আবুল মনসুর আমাদের সব গুণকীর্তন করি, আর গুণকীর্তন না করে আমি তার নিন্দা করি, যেন ভাই আমনি দিয়েছেন। তা এই বইটা যারা লিখেছেন তাদেরকে আমি একটা মৃদু একটা সমালোচনা করি। আপনারা বলেন যে যার পয়সায় বক্তৃতা দিতে আসছেন আমি তার নিন্দা করেন, এটা খুব ভালো অভ্যাস না, এটা তো ব্যাড কালচার। এই যে বইটা, এই ধরনের রচনাগুলি বের করলে ইন্ডেক্স দিতে হয়, এইটা ইন্ডেক্স তারা দেননি। আচ্ছা তা না দেন, আবুল মনসুর যখন বইটা বের করেছিলেন, আবুল মনসুর তার আসল নাম নয়, এটা একটা এসিউম করা নাম, তারা অন্য নাম ছিল এক সময়, সেই কথা নাইবে বলা। তিনি বইতে সূচিপত্র দিয়েছিলেন, এরা অতি চালাকি করে সূচিপত্রটা বাদ দিয়েছে। ফলে আমাকে কোন প্রবন্ধ কোথায় শুরু হচ্ছে তাই জন্য বারবার বইয়ের পাতা মুড়তে হচ্ছে, যেটা একটা অপরাধের মধ্যে পড়ে। যাক, এইভাবে আমি দেখি। তার প্রথম প্রবন্ধের নাম আমাদের কালচার, নামটা দেখেন উনি কী ধরনের প্রবন্ধ লেখেন। তারপর ওই আজিকার প্রশ্ন ওখান থেকে নিয়েছি আমি, তার ছোট ছোট হেডলাইন আছে, আমি সেগুলি পড়ছিলাম। তারপরে আরেকটা প্রবন্ধের নাম সাহিত্যের প্রাণ, রূপ ও আঙ্গিক। আরেকটা প্রবন্ধের নাম, সূচিপত্র থাকলে আমি এটা আমার কষ্ট করতে হতো না, ভাষা আন্দোলনের মর্মকথা। আচ্ছা, আরেকটা নাম পাক বাংলার রেনেসাঁ, আরেকটা নাম শিক্ষার মিডিয়াম। আমি শুধু এইটি আলোচনা করব, মানে উদাহরণ দিচ্ছি কোথা থেকে আমি কি আলোচনা করছি। আপনারা তো আজকাল গুগলের কল্যাণে সবাই জিপিএস জানেন, আমি আমার জিপিএস বললাম। আরেকটা লেখার নাম কি আনন্দের জোয়ার, ঈদ উল ফিতর।
আর একটা প্রবন্ধের নাম আরো সুন্দর, আমার স্বপ্নের শহীদ মিনার। আর একটা প্রবন্ধের নাম আমাদের ভাষা। আচ্ছা, আমাদের ভাষা খুব সুন্দর শব্দ। আর ইংরেজিতে যে কথাকে বলে ইডিওসিনক্রেসি, মুদ্রা দোষ, সেটা ওনার যথেষ্ট পরিমাণে ছিল। এইটা পাকিস্তান আমলে এই প্রবন্ধগুলি ছিল। এতে এই বইয়ের 154 পৃষ্ঠা হয়। তারপরে আর দুটি প্রবন্ধ তিনি বাংলাদেশ আমলে যোগ করেছেন। তাতে যে বাংলাদেশের কৃষ্টিক পটভূমি, উনি সংস্কৃতিকতাটা লিখবেন না, উনি বলেন সংস্কৃতিকতার মধ্যে একটা দোষ আছে, সুতরাং তিনি কৃষ্টিকতা লিখবেন, ওই কালচারের আদি শব্দটা নিয়ে আসলেন। আর একটা প্রবন্ধের নাম বাংলাদেশের জাতীয় আত্মা। আজকাল আমাদের সংস্কৃত মনস্ক বাঙালিরা পরে আত্মা বলে, কিন্তু আত্মা বলার দরকার নেই। তাহলে এই কটা প্রবন্ধ নিয়ে তার বইতে, এত প্রবন্ধ তো আলোচনা করা সম্ভব নয়, কারণ কোন প্রকৃতি ন্যায় বিচার করা যাবে না। তো এই জন্য আমি শুধু শিক্ষার মিডিয়ামটা বলি। দেখেন আবুল মনসুরের মধ্যে ইংরেজি শব্দ ব্যবহারের প্রবণতা এত বেশি যেটা কল্পনা করা যায় না। বাংলাদেশের কালচার, শিক্ষার মিডিয়াম, শিক্ষার মিডিয়ামের জায়গায় শিক্ষার বাহন, শিক্ষার মাধ্যম, এগুলো আগে যথেষ্ট ব্যবহার করা হয়েছে, উনি কোনোটাই ব্যবহার করবেন না, আপনি মিডিয়াম বলছেন। এখন মিডিয়াম কথার একটা ত্রুটি আছে, মিডিয়াম মানে শিক্ষার মানটা মিডিয়াম হয়, উঁচু পরিমাণ শিক্ষা হয় না। দি কোয়েশ্চন অফ মিডিয়াম দ্যাট, যেমন আপনি যদি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নন, আমি মিডিয়াম প্রেগনেন্ট বলা যাবে? আমি প্রেগনেন্ট অথবা প্রেগনেন্ট নই। তো শিক্ষা হচ্ছে এমন জিনিস যেটা মানুষের মধ্যে সভ্যতার সূচনা করে। ইউ ক্যানট বি হাফ প্রেগনেন্ট, ইউ আর আইদার প্রেগনেন্ট অর নট। কতগুলো উত্তর দিতে হয়, এগুলো কোয়ালিটেটিভ ফ্যাক্ট, এর কোয়ান্টিটি বলা যাবে না। বলতে পারে যে আমি 3 মাসের প্রেগনেন্ট, 6 মাসের প্রেগনেন্ট, কিন্তু আমি প্রেগনেন্ট কি প্রেগনেন্ট নই এটা একটা ফ্যাক্ট, ইট স্ট্রাইকস। লেখাপড়াও তাই, কবিতার মধ্যে মিডিওক্রিটি খাটে না। এই জন্য কত লোক যে কবিতা লেখে আমাদের, তারপরে যায় কোথায়? কবি হিসেবে টিকে থাকে নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর ইত্যাদি। আচ্ছা, এখন উনি নানা ধরনের কথা লিখেছেন শিক্ষার ক্ষেত্রে। এখানে আমি বলি ওনার শুধু সাব হেডগুলো দেখেন। প্রথম লেখার নাম কি? চীনা চতুরালী। অর্থাৎ যে চতুরালীর সাথে আমাদের পরিচয় আছে, চীনা। পশ্চিমবাংলা হলে কি লিখতো? চেনা। অর্থাৎ উনি পূর্ববঙ্গের ইডিয়মকে বাংলা, যেটাকে আপনারা একটা অশ্লীল শব্দ ব্যবহার করেছেন, প্রমিত ভাষা। আমরা মৃত হাসি, স্মিত হাসি, স্মৃত হাসি, উনি প্রমিত হাসি। শীত বাংলা বললেন সুন্দর হইতো। অর্থাৎ যে সময় লোকের বাংলার বও জানে না, তারা আমাদের জাতীয় অধ্যাপক হয়েছে। এবং বাংলাদেশের উপর ভাষার উপর যে চরম বর্বরতা চলেছে, আমি বলবো গত প্রায় 40 বছরে, এটা শুরু হয়েছে 80-র দশক থেকে। শুধুমাত্র শেখ হাসিনার 15 বছরকে একলা নিন্দা করলে অন্যায় হবে। এর আগেও এই অন্যায়ের সূত্রপাত হয়েছে। ওই সময় যারা জাতীয় অধ্যাপক হয়েছেন, সৈয়দ আলী হাসান থেকে রফিকুল ইসলাম পর্যন্ত, এদের সবাইকে আপনারা দায়ী করতে পারেন। চীনা চতুরালী। আচ্ছা, 2 নম্বর কি? এখনই সম্ভব নয় কেন? 1954 সনে 21 দফার মূল খসড়া আবুল মনসুর আহমদে লিখেছিলেন। তিনি তখন কৃষক প্রজা পার্টি করতেন ফজলুল হকের সাথে। তিনি পাকিস্তানের মন্ত্রী, 2-1 দিনের জন্য প্রধানমন্ত্রী হয়েছিলেন অস্থায়ীভাবে, শিল্পমন্ত্রী ছিলেন। মানে যেগুলো সম্মান বলি সেগুলো উনি পেয়েছেন। এবং তিনি যাকে বলা হয় 80 বছর বয়স পাওয়া কম নয়, বাংলাদেশে 81 বছর বয়স পাওয়া, সেটাও পেয়েছেন। এবং আল্লাহ তাআলা তাকে পুরস্কার দিয়েছেন। এখন তার রচনা পড়া ছাড়া আমাদের আর উপায় নাই। এটা আপনারা খেয়াল করছেন। আপনারা কি পড়াবেন বিশ্ববিদ্যালয়ে খুঁজে পাচ্ছেন না, অথচ পড়ার ম্যাটেরিয়াল তো আছে আমাদের। এটা গ্রহণ করার প্রশ্ন নয়, বর্জন করার প্রশ্ন নয়, এটা হলো জানার প্রশ্ন। তখন তার দ্বিতীয় অধ্যায়ের নাম কি? এখনই সম্ভব নয় কেন বাংলা চালু করা। 54 সনে প্রতিশ্রুতি দিয়েছিলেন, আমরা যদি ক্ষমতায় যাই, উচ্চশিক্ষা এবং সরকারি চাকরির সর্বোচ্চ পরীক্ষা, সেন্ট্রাল সুপিরিয়র সার্ভিসও বাংলায় দেওয়া হবে। এটাই তো রাষ্ট্রভাষার নাম ছিল। কিন্তু বাংলাদেশ স্বাধীন হওয়ার 55 বছর গেছে, আমাদের উচ্চ আদালতে বাংলা আপনি চালু করতে পারেন নাই। নিম্ন আদালতে চালু করেছেন, তাও ঠেলায় পড়ে, যদি ইংরেজি জানে না সেই জন্যে। পারলে তারাও বলতো। এখনো বাংলাদেশ একটা রিপাবলিক, হাইকোর্টের বিচারপতিদের বাধ্য হয়ে আমাদের বলতে হয় মাই লর্ড। মানে এদের বোধ বুদ্ধির কথা বলবো না, শরমও নাই। এটা একটা রিপাবলিক, এখানে মাই লর্ড বলা যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র একটা রিপাবলিক, সেখানে কখনো আপনারা যদি জিজ্ঞাসা করেন, জাজদেরকে মাই লর্ড বলে না, মিস্টার জাস্টিস। শ্রী জওহরলাল নেহরু যখন ভারতের প্রধানমন্ত্রী হয়েছিলেন, তারও আগে তাকে পণ্ডিত নেহরু উপাধি দেওয়া হয়েছিল। তিনি প্রধানমন্ত্রী হওয়ার পর ঘোষণা করলেন, আমাকে আর পণ্ডিত বলা যাবে না। ভারতীয় সংবিধান অনুসারে সব নাগরিক যেহেতু সমান, আমাকে শুধু শ্রী নেহরু বলতে হবে। হ্যাঁ, পণ্ডিত না, মিস্টার নেহরু। মানে ওইটুকু লেখাপড়া তার ছিল। নেহরুর নানা সমালোচনা আমরা করতে পারি, কিন্তু এই ব্যাপারে তো সমালোচনা করা যাবে না। কিন্তু আমাদের নেতারা কি হচ্ছে, একের পর এক উপাধি স্তর করতে রয়েছে। স্বপ্নকন্যা, দ্রষ্টা কন্যা, কত রকমের কিছু করতে শুরু করেছে। আসুন, চীনা চতুরালী। চতুরালীটা কি? এই দেশের বাংলা ভাষায় লেখাপড়া করা যাবে না, পাকিস্তানে উর্দুতে করা যাবে না, ইংরেজি করতে হবে।
ইংরেজি শাসনের অধীনে আমরা থেকে অভ্যস্ত হয়েছি। মানুষের একটা বলে পদার্থের জড়তা থাকে না, গতি জড়তা, স্থিতি জড়তা, কিছু সময় লাগে। কিন্তু কত সময় লাগবে? 500 বছর, 100 বছর, 50 বছর? বাংলাদেশ 50 বছর অতিক্রম করেছে। কিন্তু এখন বাংলাদেশে উচ্চ শ্রেণীর ছেলে মেয়েদের মধ্যে, মাহমুদ ভাইয়ের সাথে আমার আলাপ হচ্ছিল, এটা উনি আমাকে অনুমতি দিয়েছেন, মাহমুদ ভাইরা ডেইলি স্টার থেকে ইংলিশ মিডিয়ামে যারা জিপিএ তো নয়, এই A+ কি যেন পায়, এগুলিতে তারা অভ্যর্থনা জানায়, যেন ডেইলি স্টার এখন ব্রিটিশ সাম্রাজ্যের উত্তরাধিকার গ্রহণ করেছে। কি ভাই, বোমা টোমা নয় তো? আচ্ছা, ঠিক আছে, আমি বুঝতে পারছি শব্দটা বোমা, ভূমিকম্পের মতো, তো অসুবিধা নেই। তো ওনারা যে নিয়ে বলে ইংরেজি মিডিয়ামে পাশ করা ছেলে মেয়েদের জন্য সংবর্ধনা দেন। আজকে আমি একটু উত্তর পেলাম ওনার কাছে, বলে বাংলাটা আমাদের সিস্টার প্রতিষ্ঠান, আমাদের ভগিনী প্রতিষ্ঠান প্রথম আলোর হাতে তুলে দিয়েছি। বাংলা যারা পাশ করে তাদের ওনারা দেবেন, আর এনারা ইংরেজি দেবেন। এই যে ডিভিশন অফ লেবার তৈরি হলো আমাদের, অবাক লাগে। 3 বছরের বাচ্চাকে কিন্ডারগার্টেন আপনার ইংরেজি পড়াইতে হবে, ইংরেজি শিক্ষক থাকুক আর না থাকুক। এইটা হচ্ছে মানসিক রোগ। আবুল মনসুর বলছেন এখনই সম্ভব নয় কেন? বাংলাদেশে এখন উপদেষ্টা আছেন ওয়াহিদুদ্দিন মাহমুদ, তিনি তার পত্রিকায় আজ থেকে 21 বছর আগে প্রবন্ধ লিখেছেন সস্ত্রী, যে বাংলাদেশে এখন শিক্ষার বিস্তার বেশি হয়ে গেছে, এটা কমাতে হবে। কিন্তু আমি যেভাবে বলছি সেভাবে তিনি বলেন না। আমি এটা তো অনুবাদ করলাম, মানে তফসির করলাম, তর্জমা কি? উনি বলছেন শিক্ষার গুণগত মান বৃদ্ধি করতে হবে এবং পরিমাণগত বৃদ্ধিকে কমিয়ে ধরতে হবে। শিক্ষা যদি আপনি সত্যি সম্প্রসারণ চান, মানে দেশের মানুষের যদি অধিকার মনে করেন সবারই স্কুলে যাওয়ার অধিকার আছে, আপনাকে দুটো প্রশ্ন উত্তর দিতে হবে। কতটুকু যাওয়াটাকে স্কুলে যাওয়ার অধিকার বলবেন? 5 বছর, 6 বছর, 10 বছর, 12 বছর? একটু উত্তর দিতে হবে না? এটা সংবিধানও লেখা নাই, জাতিসংঘও লেখা নাই। জাতিসংঘ খুব চালাক, ইউনিভার্সাল ডেক্লারেশন অফ হিউম্যান রাইটসে বলছে যে শিক্ষাকে 2 ভাগে ভাগ করেছে তারা। এলিমেন্টারি অ্যান্ড ফান্ডামেন্টাল এডুকেশন শুড বি ফ্রি, বাট এলিমেন্টারি এডুকেশন শুড বি কম্পালসারি। আমি হিসাব করে দেখলাম পৃথিবীর সব দেশে এলিমেন্টারি এডুকেশন 6 বছর। আপনাদের এখানে বড় বড় মনীষী পণ্ডিত অনেকে আসেন না? কেউ কি আপনাদের এই ব্যাখ্যাটা কখনো দিয়েছেন? আপনারা জিজ্ঞাসা করেছেন প্রাথমিক শিক্ষা বাংলাদেশে 5 বছর কেন? পৃথিবীর কোনো দেশে তো 5 বছর নেই, আফ্রিকার ব্রিটিশ কলোনিগুলি ছাড়া। আমরা ব্রিটিশ কলোনি ছিলাম বলেই 5 বছর এই দেশে হয়েছে প্রাথমিকের মাধ্যমে। কিন্তু আমাদের দেশে যে কোনো বুদ্ধিজীবী থাকতো তারা এই প্রশ্নটা করতো না। আচ্ছা, তারপরে বুঝলাম উচ্চশিক্ষার জন্য আমাদের পাঠ্যপুস্তক নাই, এটা আমি মেনে নিলাম তর্কের খাতিরে। কিন্তু কিন্ডারগার্টেনের বাচ্চাদের পড়াবার মতো বাংলা বই আমাদের নাই। কিন্তু আপনাকে ইংরেজি শিখে স্মার্ট করতে চান। আমি মোটেও ইংরেজি শিক্ষার বিরুদ্ধে নয়, আরবি শিক্ষার বিরুদ্ধে নয়। আপনি পারলে তাকে 10টি ভাষা শেখান, কিন্তু তার দেশের ভাষা না শিখিয়ে তাকে অন্য কিছু শেখানো, তাকে বঞ্চিত করা এবং দেশকে ফাঁকি দেওয়া। আবুল মনসুরের মধ্যে যুক্তি দেখেন, এই মুহূর্তে ইংরেজির বদলে বাংলাকে শিক্ষার মাধ্যম করার বিরোধীরা যেসব অসুবিধার কথা বলিতেছেন সংক্ষেপে তা এই: 1, বাংলায় পাঠ্য বই নাই। তো আমি তো দেখলাম যে ম্যাপল লিভ, মাস্টার মাইন্ড ইউটিউব স্কুলে যারা পড়ে, আমার আত্মীয় স্বজন, আমার নিজের ছেলেমেয়েরাও পড়ে, আমিও কিন্তু আপনাদের চেয়ে হলি নই। তারা বলে কি, সব ইন্ডিয়ান টেক্সট বই পড়ে। তারা বাড়িতে এসে অশোকা করে, কারণ সম্রাট অশোকের নাম অশোকা পড়ে, আর মৌরিয়া করে, তাই না? আর কি প্রয়োজনীয় পরিভাষা নাই। আচ্ছা, উপযুক্ত শিক্ষক নাই। সরকারি বেসরকারি অফিস ও আদালতে বাংলা চালু হয় নাই। বাংলাদেশে চালু হয় না, এটা তো একটা এফেক্ট, ফলাফল। এটাকে তারা কারণ হিসেবে পেশ করে, মুরগি আগে না ডিম আগের মতো। তারপরে পূর্ব পাকিস্তানে উর্দু ভাষী ও পশ্চিম পাকিস্তানে বাংলা ভাষী শিক্ষকদের অসুবিধা। আচ্ছা, 6 নম্বর, রাজনৈতিক তাগিদে বাংলা প্রচলনের এই তাড়াহুড়া শিক্ষায় রাজনীতি বিপজ্জনক। আমি বলে লিখতাম বিপজ্জননী। বিপদের মা তো সে, তাই বিপজ্জননী হবে না? বিপদের এক শুধু জনক থাকে, জননী থাকে, এটা কেমন কথা হলো? শিক্ষা এটা রাজনীতি হলো? পাকিস্তান বলে বলছে তোমরা শুধু রাজনৈতিক কারণে বাংলা চাইতেছো, বাংলা কিন্তু টেকনিক্যালি পড়ানোর বিষয় না। তারপরে কি, প্রস্তুতির আগে বাংলা চালাইবার চেষ্টা শিক্ষার মানের অবনতি ঘটাইবে। ওয়াহিদুদ্দিন মাহমুদ সাহেব এখন একজন মাননীয় উপদেষ্টা, মাননীয় সরকারের মাননীয় উপদেষ্টা। তিনি তার লেখা এখন অস্বীকার করতেও পারেন। ডেইলি স্টারে ছাপা হয়েছে বলে আমি সাহস করে বলছি 2004 সনে। তখন রাজত্বটা কিন্তু খালেদা জিয়ার সেই সময়। তো লিখছে কি, যে বাংলাদেশের শিক্ষার বৃদ্ধি বেশি হয়ে গেছে। কিন্তু আপনারা তো জানেন বাংলাদেশের কয়জন লোক নাম স্বাক্ষর করতে পারে? সরকারি হিসাবে শতকরা 74 জন পারে, 26 জন পারে না। এটার মধ্যে একটা ফাঁকি আছে, আমি সেটা ফাঁকি মেনে নিয়ে বলছি। 26 জন যে পারে না, এটার জন্য দায় কে নেবে?
তারপরে যদি শিক্ষার মান বলতে যদি মনে করেন কে ডেইলি স্টার পড়ে বুঝতে পারে, তাহলে বাংলাদেশের শতকরা কত লোক নিরক্ষর? 99 জন নিরক্ষর হবে। প্রথম আলো করে বুঝতে পারে শতকরা 6 জন। ইউনেস্কোর হিসাব মতে মোটামুটি শতকরা 5 জন লোক পত্রিকা পড়ে বুঝতে পারে। এটা একটু পুরানো জিনিস, আমার তথ্য একটু। ঢাকা শহরের জনসংখ্যা যখন 10 লাখ ছিল তখন এই সংখ্যা ছিল। ধরেন এখন শতকরা 20 জন পড়তে পারে, তো বাকি 80 জন যারা চিঠি লিখতে পারে না, প্রেমপত্র লিখতে পারে না, তো তাদের কি অবস্থা? এটা কি শুধুমাত্র একমাত্র তার দোষ, না আপনার সিভিলাইজেশনের দোষ? আমাদের কোনো সিভিলাইজেশন তৈরি করছি না আমরা। ওই যে রাষ্ট্র আমাকে বলেছিল তোমাকে আমি বৈদেশিক আক্রমণ থেকে রক্ষা করব, দেশীয় লোকের অবিচার অন্যায় থেকে রক্ষা করব, তুমি আমাকে ট্যাক্স দিবা, তুমি আমাকে আনুগত্য দিবা। আগে আমরা রাজার সাথে দেখা করতে গেলে নজরানা দিতাম, রাজা যদি আমাকে রায় সাহেব বা খান সাহেব উপাধি দেন তখন আমি নিতাম খেলা, একটা চাদর নিয়ে আসতাম। এখন এই কালচারকে কি নির্লজ্জভাবে অনুকরণ করছি আমরা এখন? ডেইলি স্টার, প্রথম আলো তো একটা উত্তরীয় পড়াইয়ে দেয়। এটা বাংলাদেশের কালচার ছিল না, কিন্তু এটা হলো আমদানি করা কালচার। ভালো জিনিস আমদানি করেন, উত্তুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিন, চীন থেকে দরকার হলে আপনি জ্ঞান আমদানি করবেন, কিন্তু ভারত থেকে নেব না এটা বলছি না, কিন্তু ভারত তো তার আবর্জনাটাই দিচ্ছে আপনাকে, তার জ্ঞানের যে দীপশিখা দিচ্ছে না। এই কথা বলেছিলেন, এইখানে ছিলেন আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের দেশ এটা। আচার্য প্রফুল্লচন্দ্র রায় 1938 সনে ফজলুল হকের প্রথম মন্ত্রিসভার বিরুদ্ধে যখন অনাস্থা প্রস্তাব আনে, পার্লামেন্ট মেম্বার অফ বেঙ্গল লেজিসলেটিভ অ্যাসেম্বলি, তখন দুটো ছিল, অ্যাসেম্বলি এবং কাউন্সিল দুটো মিলে হলো, ওনার বিরুদ্ধে অভিযোগ আনছিল। তখন আচার্য তাদেরকে ডেকে বলছেন, খবরদার তোমরা এই প্রস্তাব এনো না। ফজলুল হকই হচ্ছে বাংলার একমাত্র আশা ভরসা। তার এই দূরদৃষ্টি ছিল, এই ভদ্রলোক বিয়ে শাদী করেননি, এই জন্য বুদ্ধিমান লোকেরা বিয়ে করেন, আমি যা দেখতে পেলাম। আমি মনে করছেন আত্মপক্ষ সমর্থন করে বলছি না, আমি বিয়ে করেছি 2 বার, এই জন্য আপনি চিন্তা করেন না। তো আমাদের আচার্য দেবের কথা সফল হয়েছে। ফজলুলকে প্রথম বুঝতে পেরেছিলেন বাংলাদেশের সাধারণ চাষিদেরকে যদি বাংলার মানুষ তার ঋণ থেকে মুক্ত করতে পারেন, তাদের যদি তিনি জমির অল্প অধিকারগুলো দিতে পারেন, তিনিও আপোষ করেছেন অনেকগুলো, কিন্তু তাকে উৎখাত করার যে ষড়যন্ত্র, সেটা তিনি দেখেছিলেন ভবিষ্যতে এইটাই বাংলাদেশের মানুষকে ভারতের হাতে সমর্পণ করবে। এই ভারতের নির্যাতন থেকে, ঐতিহাসিক নির্যাতন থেকে বেরিয়ে নিজের স্বতন্ত্র সিভিলাইজেশন তৈরির যে প্রথম পদক্ষেপ, নিজের রাষ্ট্র তৈরি করা, এটা ব্রিটিশ আমলে তারা বলেছিলেন এটার নাম স্বায়ত্তশাসন। ভারতবর্ষের সেই সমস্ত অঞ্চল, যে সমস্ত অঞ্চলে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ, এখানে মুসলিম কথার একটা মেটাফর, যে সমস্ত নির্যাতিত মানুষ সংখ্যাগরিষ্ঠ, তারা যেন দিল্লির আধিপত্য থেকে মুক্ত থাকে। তখন দিল্লিওয়ালা বলে, আচ্ছা তোমাদের মজা খাওয়াচ্ছি, যা আলাদা হয়ে যাও, কিন্তু একটা মূল্য দিতে হবে, গোটা বাংলা কিন্তু পাবা না। আমি পশ্চিমবঙ্গ ছিলাম তখন, ভোটাভুটি হলো, আপনারা জানেন 46 সনে যখন সিদ্ধান্ত হলো, ভোটাভুটিতে বাংলার পশ্চিমাঞ্চল যেটা হিন্দু প্রধান, তাদের ভোটাভুটিতে তাদের মধ্যে শতকরা মোট 81 সদস্যের মধ্যে 58 জন দেশভাগের পক্ষে ভোট দিল, 21 জন বিপক্ষে ভোট দিল, 1 2 জন তো ভোটে অনুপস্থিত ছিল। আর পূর্ব বাংলার মাত্র 3 জন বাদে সবাই দেশকে একাকার পক্ষে ভোট দিয়েছিল। কাজে মুসলিম লীগ বাংলা ভাগ করেছিল, এটা হচ্ছে ডাহা মিথ্যা, আর দ্বিতীয়টি হতে পারে না। তারপরেও বাংলা ইংরেজদের কারণে ভাগ হলো, পাঞ্জাবও ভাগ, আগে পাঞ্জাব ভাগ হয়েছে, পরে বাংলা ভাগ হয়েছে, আপনারা জানেন সেই কাহিনী। তাহলে ফজলুল হক যিনি লাহোর প্রস্তাব উত্থাপন করেছিলেন, এটা হচ্ছে আবুল মনসুরের প্রধান যুক্তি। ওইটা না বুঝলে আপনি এই কালচার বোঝা যাবে না। উনি বললেন যে ভারতের নির্যাতিত জনগণের যদি দিল্লির থেকে মুক্ত হতে হয়, তাদের অন্তত স্বায়ত্তশাসন দরকার। ঠিক এই যুক্তি শেখ মুজিবুর রহমান 1946 সনে তুলেছিলেন, 66 সনে 6 দফা যুক্তি। যে যুক্তিতে লাহোর প্রস্তাব উঠেছিল, এটা তো লাহোর প্রস্তাবের রিপিটেশন ছাড়া কিছু না 66 সনে। এটা শুধু এখন দিল্লির বিরুদ্ধে নয়, পিন্ডির বিরুদ্ধে হলো। তাহলে বাংলাদেশের মানুষ 2 বার একই দাবিতে লড়াই করেছে। ওইবার রক্তটা কলকাতায় পড়েছে, এবার রক্তটা সারা বাংলাদেশে পড়েছে। এই কাহিনীগুলো আপনারা জানেন। তো আবুল মনসুর আহমদ বললেন, বাংলাদেশের সেই যে স্বাধীনতার আকাঙ্ক্ষা, সেটা খণ্ডিতভাবে বাস্তবায়িত হয়েছে 47 সনে। আমরা পুরো বাংলাকে এটা আনতে পারি নাই, কিন্তু ইতিহাসের এমনই নির্মম পরিহাস, যেটাকে আদি বাংলা বলা হতো, অঙ্গবঙ্গের যে বঙ্গ, সেই অঞ্চলটাই শেষ বিচারে হরিকেল সহ, আপনার সিলেট এবং চট্টগ্রাম সহ, সেইটাই হতো বাংলাদেশ। তখন তিনি এটাকে কিভাবে আলাদা করবেন, উনি বলে এটা নাম আমি দেই পাক বাংলা। কারণ পাঞ্জাবিরা তখন বলতো পাক পাঞ্জাব না, তারা শুধু পাঞ্জাব বলতো। এটা পূর্ব পাঞ্জাব, ওটা পশ্চিম পাঞ্জাব কিছুদিন বলা হতো, পরে এরাও পাঞ্জাব বলে, ওরাও পাঞ্জাব বলে। এখন শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের এখন হঠাৎ উপলব্ধি হয়েছে পশ্চিমবঙ্গের নাম বদলায় তিনি বাংলা করবেন। তার যুক্তিটা খুব মজার। ওয়েস্ট বেঙ্গল বলে যখন তাকে কল করে বক্তৃতা দিতে, সবচেয়ে শেষে ডব্লিউ আসে অ্যালফাবেটিক অর্ডারে। তিনি শুধু বেঙ্গল বললে আমি তো আগে আসতাম। এটা হচ্ছে ইউটিলিটারিয়ান যুক্তি। মানে মানুষ কত হতে পারে, পরের স্বার্থে কেউ কিছু করে না, বুঝে না।
আপনারা লয়ে বিব্রত রহিতে আসে নাই কেহ অবনি পরে, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। আমাদের পশ্চিমবঙ্গে এমন এখন আমাদের সাথে মাঝে মাঝে সুর মিলাতে চায়, আরে ভারতে যোগ দিয়ে তো ভুল করেছি। কিন্তু পাকিস্তানে আমরা তারা বলতো, এই যে মাহমুদ ভাই বললেন পশ্চিম পাকিস্তান লোকেরা বলে কি তোমরা কি দেশ ভাগ করে কেউ ঠিক করেছ, এটা করবে। তাহলে বাংলাদেশের কালচারটা কি, এইটার জন্য এই বই পড়ার কোনো বিকল্প আমাদের নাই। কিন্তু বাংলাদেশের কালচারটাকে আমার ধ্বংস করার জন্য যা যা আছে সব শেষ। যেমন পুস্তকের অভাব, কেন পুস্তকের অভাব একটি ঘটনা, এর কারণ কি? পুস্তকের অভাব বলেই আমরা বাংলা মাধ্যমে পড়াতে পারছি না। আমরা বলছি এনভায়রনমেন্টাল সায়েন্স ডিসিপ্লিন, মানে আমার তো লজ্জা করে আমাদের ইউনিভার্সিটির বিভাগগুলির নামে বাংলা দিতে পারছি না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে দেখেন প্রায় 80টা বিভাগ আছে, তার মধ্যে প্রায় 40টা বিভাগের নাম ইংরেজিতে দিতে, বলে উইমেন অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের নাম বাংলাদেশে করতে পারছে না। উইমেনের বাংলা সে জানে না এবং জেন্ডারের বাংলা সে জানে না। তো না জানলে তাতে বিজ্ঞাপন দেওয়া উচিত, দেশে কেউ জানেন কি না, সে তো বিজ্ঞাপন দিচ্ছে না। মানে অর্থাৎ আমাদের শিক্ষকেরা যে কি পরিমাণ অবিমৃষ্যকারী। আবুল মনসুর আহমদ আমাকে ক্ষমা করবেন যে এত কঠিন শব্দ বললাম, যে ভবিষ্যৎ দেখতে পায় না। শিক্ষাদান কি জিনিস? এই যে শিক্ষা দান বলে, ওই যে গিফট বলেছিলাম, এডুকেশন ইজ অলওয়েজ এ গিভিং, ইজ এ গিফট। আমরা এটাকে ব্যবসায় পরিণত করেছি। মানে উপনিষদ যেগুলো আছে হিন্দু ধর্মশাস্ত্রের, একটা হচ্ছে বৃহদারণ্যক উপনিষদ, তার পঞ্চম ব্রাহ্মণে একটা গল্প আছে, তখন ব্রহ্মের নাম ছিল প্রজাপতি। শিক্ষাদান শেষ হয়েছে, গ্র্যাজুয়েশন সেরেমনি চলছে, 3 জাতীয় 3 জন ছাত্র গিয়ে প্রভুর সাথে দেখা করতে গেছেন প্রজাপতির সাথে। প্রজাপতি হিন্দুদের মধ্যে এখন বিবাহের দেবতা হয়েছেন এবং তার দৃষ্টি না পড়ায় আচার্য প্রফুল্লচন্দ্রের বিয়ে হয়নি। যে সেই ভদ্রলোক তখন ছিলেন বৃহস্পতি প্রবতা, তিনি কি করলেন, সবাইকে বললে কি আসো আমার সাথে দেখা করে যাও। তারা পাগড়ি পেয়েছে, যেটাকে আমরা স্নাতক বলে, তাদের নদীতে চুবাইয়া গোসল করা হয়েছে। এটা পদ্মা সেতুতে ডুবাইয়া চুবা করার নয়, যে কে যেন বলছিলেন অমুক ওখানে চুবানো হোক দরকার, একজন চুবাইয়া দেখে গ্রাজুয়েট করা হয়েছে, আপনার স্নাতক বলেন। তারা গিয়ে বললেন আব্বাজান, শিক্ষকের অপর নাম আব্বাজান। এই যে আমরা স্যার বলি, স্যার শব্দের অর্থ কি? আব্বাজান। তো ইংরেজি ক্রিয়াকে সায়ারিং মানে হচ্ছে প্রজনন করা। আপনারা ওখান থেকে গরু আইনে এখানে জাতের উন্নত করেন না, এই কাজকে তো সায়ারিং বলে। ওই সায়ারিং এর সংক্ষিপ্ত হচ্ছে স্যার। স্যার মানে বাবা, ফাদার। আমরা মুখস্থ বাবা হয়ে গেছি সবাই, আমাদের স্যার বলেন। তো যা হোক, স্যারের কাছে গিয়ে যখন ছাত্ররা বললে আপনি একটা কিছু উপদেশ দেন আমাদের, তিনি বলে আচ্ছা তোমাদের উপদেশ দিচ্ছি। কি? আমি বললাম দ, ইংরেজিতে না বুঝে লেখে দা, দিয়ে লিখবে কি ওই ইংরেজিতে দ। তখন বুঝলা? বলছি আমি কি বলছি বলো দেখি, হে দেবতার পুত্র। বলে আপনি বলেছেন দমিয়ত, মানে বাংলায় দৈম্যত, নিজেকে দমন করো, কন্ট্রোল করো। বলে ঠিক আছে, তুমি আমায় ঠিকই বুঝেছ আব্বা, যাও তুমি গ্রাজুয়েট এখন। একটা শেষ মন্ত্র আর কি এটা। আর কি আছে, মানব পুত্র গেছে, উনি বলে কি দয়াধম, মানে মানুষকে বি কাইন্ড, দয়া করো। তারপর অসুরের পুত্র গেল, তাকে বলে দত্ত, মানে দান করো। তাহলে বলছি দমিয়ত, দয়াধাম এবং দত্ত, 3টা কথা। কন্ট্রোল ইউর সেলফ অ্যান্ড বি কাইন্ড অ্যান্ড গিভ ইউর সেলফ। নিজেকে নিঃশেষে প্রাণ যে করিবে দান, ওরে ভয় নাই তার ভয় নাই। এইটা হলো বলে মজার ব্যাপার কি, আব্বাজান বললেন তোমরা 3 জনই আমাকে সঠিক বুঝেছ। দ দ দ, আকাশে যখন কান পাতেন ঠা 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 বলেন না, ঠাডা বলেন না, ওটা হলো দা দা দা। আপনি দাদা মনে করলে কাল থেকে দাদা শুনবেন। কিন্তু টি.এস. এলিয়ট এটা উদ্ধৃত করেছেন তার কবিতার বইয়ের শুরুতে, আরও বহু মনীষীরা করেছেন, এটা আমার কোনো আবিষ্কার নয়। বৃহদারণ্যক উপনিষদের পঞ্চম ব্রাহ্মণে আছে এই গল্পটা। আমরা এই যেটা বুঝেছি, তো আমরা স্বাধীনতা মানে কি বুঝেছি? আমরা বুঝি স্বাধীনতা মানে দাসত্ব। ডেইলি স্টারে একটা প্রবন্ধ আমি লিখেছিলাম, মাহমুদ আনার মতো জানেন না, এটা চুরি করে লিখেছিলাম, নাম ছিল ফ্রিডম ইজ স্লেভারি। ছাপা হয়ে গেছিল আপনারা জানতে 2008-এর দিকে। আমাদের আচ্ছা, এখন কি অমূলক আশঙ্কা, শিক্ষক মনের কমপ্লেক্স, আর থেকে পরিভাষার অজুহাত, যে বাংলায় পরিভাষা যেমন বিভাগ বলবো না, আমি ডিপার্ট বলি না কেন, বিভাগের অনুবাদ ডিভিশন হয়। যখন ঢাকা ডিভিশন, চট্টগ্রাম ডিভিশন, বরিশাল ডিভিশন, খুলনা ডিভিশন বলে, তখন তো ডিভিশনের বিভাগ, ওখানে তার ডিসিপ্লিন বলেন না। কিন্তু জ্ঞানকেও যে নানা প্রকোষ্ঠে ভাগ করেছেন, বসুধরে রাখে নাই শত ক্ষুদ্র খণ্ড করি, এক একটা খণ্ড। আমি যদি এটাকে এনভায়রনমেন্টাল সায়েন্স খণ্ড বলতেন কোনো অসুবিধা হতো না, বই হলে বলতে পারতেন। এই যে পরিভাষার সমস্যা আছে, পরিভাষার জন্ম কী করে হলো? আবুল মুসলামদের জ্ঞানের পরিধি দেখাচ্ছি। তারপরে হচ্ছে চাকুরির বিপদ, শিক্ষকের অভাব, শিক্ষার মান না জাতির মান, পরীক্ষা নয় শিক্ষা কন্ট্রোল ইত্যাদি বিভাগ। শেষ কথাটাই শুধু বলি, এটা হচ্ছে শিক্ষায় রাজনীতি।
বলা হচ্ছে এই অবস্থায় শিক্ষাকে রাজনীতি হইতে অর্থাৎ সরকারি প্রভাব হইতে দূরে রাখিবেন কিভাবে? শুধু শিক্ষাবিদের হাতে ছাড়িয়ে দেবেন? আপনারা একটা জানেন, বিখ্যাত উক্তি আছে, যুদ্ধ এমন তুচ্ছ ব্যাপার নয় যে এটা সেনাপতিদের হাতে ছেড়ে দেওয়া যায়। War is too serious a matter to be left to the generals alone. তো বলছে শিক্ষাও এমন বিষয় না যে শুধু মাস্টারদের হাতে ছেড়ে দেওয়া যায়। শিক্ষা সিরিয়াস ব্যাপার, এটা শিক্ষার্থীকে লাগবে, অভিভাবকদের লাগবে, সবচেয়ে বেশি লাগবে শিক্ষার্থীদের। কেন? এখানে বলছি এই প্রশ্নের উত্তর দিয়েছে কয়েক মাস আগে টাইম ম্যাগাজিন। আপনাদের অনেকে নিশ্চয়ই তা পড়িয়াছেন। ওই সংখ্যার কভার ফিচার, এডুকেশন ইজ টু ইম্পর্টেন্ট টু বি লেফট solely with the educator। অর্থাৎ শিক্ষা জাতীয় জীবনের এত বড় জরুরি ব্যাপার যে এর দায়িত্ব শুধু শিক্ষাবিদদের হাতে ফেলিয়া রাখা যায় না। তখন বলছেন কথাটা অতীব সত্য। যেমন জনস্বাস্থ্যকে শুধু ডাক্তারদের হাতে ফেলিয়া রাখা যায় না, দিলে তো তারা শুধু প্রেসক্রিপশন লিখতে থাকবে, এবং এখন তার লিখছেন তারা। ওই প্রবন্ধে আপনারা দেখিয়াছেন বর্তমানে 19.5 কোটি মার্কিনীর মধ্যে 5.5 কোটি ছাত্র ছাত্রী স্কুল কলেজে পড়িতেছে। এই বিপুল আয়তনের শিক্ষাতরীর যিনি হাল ধরিয়া আছেন, যার ইশারায় 20 লক্ষ শিক্ষক সেই তরীর বইটা বাহিতেছেন, তার নাম ফ্রান্সিস ক্যাপেল। তিনি আন্ডার গ্র্যাজুয়েট, তার বয়স 49। 20 লক্ষ শিক্ষকের সবাই ডিগ্রিতে তার উপরে, বয়সে অনেকেই তার বড়, তাহলে কিন্তু কারো মনে সে অভিমান নাই। কারণ কেবল সরকারের পক্ষে জাতির গার্ডিয়ান। শিক্ষাটা দিবেন নিশ্চয়ই শিক্ষকরাই, কিন্তু কি শিক্ষা দিবেন সেটা ঠিক করিবেন ছাত্রের বাপ, জাতির বাপ সরকার। গণতন্ত্রের সরকার মানে রাজনীতি, এটাই স্বাভাবিক। এইভাবে তিনি লিখছেন যে, উনি শেষে বলছেন বিদেশি শিক্ষার আমি বিরোধিতা করিতেছি না, বিদেশি ভাষার শিক্ষা নিশ্চয়ই দরকার, সব সভ্য জাতি তা করিতেছে। জ্ঞান বিজ্ঞান ও যোগাযোগ ব্যবস্থার উন্নতিতে দুনিয়া জাহান আর আগের মতো বিচ্ছিন্ন নাই, আকারেও অনেক ছোট হইয়া গিয়াছে, আন্তর্জাতিক মিলামিশা অনেক ঘনিষ্ঠ হইয়াছে, আরো হইবে। রাজনৈতিক বাণিজ্যিক ও কৃষ্টির কারণে সবাইকে সবার ভাষা শিখিতে হইবে, আমরাও শিখিব, কিন্তু সেটা হইবে অন্যান্য সভ্য জাতিরই মতো। আমাদের কালচার আছে বটে, কিন্তু সভ্যতা নাই। যে জাতি নিজের ভাষায় নিজের দেশের ছাত্র শিক্ষকদের শিক্ষিত করতে পারে না, যে কিন্ডারগার্টেনের শিক্ষার মাধ্যম বিদেশি ভাষায় করে, সেই জাতিকে আর যাই বলেন সভ্য বলা যায় না। তবে এটা তার কালচার, কারণ মানুষ মাত্র এটা কালচার থাকবে। তারপরে শেষ করছি আমি। আচ্ছা, এখন বলছেন এইভাবে, বিদেশি ভাষা শিখিব আমরা মাতৃভাষায় শিক্ষিত হইবার পর। এই কথাগুলো আপনারা শুনতেছেন বটে, আমি জানি কর্ণকুহরে প্রবেশ করছে একদিক থেকে, আরেক দিকে বেরিয়ে যাচ্ছে। এটা কারো প্রাণে কোন রকমের পানি ফেলবে না। আমি একটু পানি খেয়ে হই। বক্তৃতা প্রায় শেষ, আর বেশি কষ্ট দিব না আপনাদের। বিদেশি ভাষা আমরা শিখিব মাতৃভাষা শিক্ষিত হইবার পর, আগে নয়। একজন শিক্ষিত লোক মাত্র 3 বছরে যে কোনো বিদেশি ভাষায় বুৎপন্ন হইতে পারে। আমি কোনো ভাষায় বুৎপন্ন হইতে পারি না, 20 বছর ইংরেজি শিখে ইংরেজিতে বুৎপন্ন হইতে পারি না। এটা আমি এই দোষটা দিব আমার শিক্ষকদের উপর। শিক্ষার পদ্ধতি যদি ঠিক না হয় 20 বছরও পারবেন না আপনি শিখতে। আর সবচেয়ে বড় কথা, কোনো অবস্থাতেই গোটা জাতিকে বিদেশি ভাষা শিখিতে হইবে না। এটা উর্দু হইলেও না, ফার্সি হইলেও না, এটা ইংরেজি হইলেও না, এমনকি চীনা হইলেও ভবিষ্যতে না। কারণ কি, দেশের মানুষের যত, অনেকে বলে আপনি এই কথা বলেন তাহলে গারো, চাকমা, সাঁওতালি এদের ভাষা কি হবে? আমাদের ভাষার মা ওইগুলি। কাজেই ওদের ক্ষেত্রে যা প্রযোজ্য হবে না সেটা আমার ক্ষেত্রে প্রযোজ্য হবে কিভাবে? সেই জন্য অতএব কোনো যুক্তিতে বাংলাকে শিক্ষার মাধ্যম করার মতো জাতীয় জীবনের জরুরি কাজে একদিনের জন্য বিলম্ব করা যায় না। এটা 1964 সনে লেখা, 65 সনে লেখা। এখন কি হয়েছে, এটা ক্রমশ আমরা, আপনি ইংরেজি শেখার জন্য বিলেতে যাচ্ছেন, নিজের পক্ষে দার্জিলিংয়ে যাচ্ছেন, আমি তো আপত্তি করছি না, দেশেও আপনি ইংরেজি মিডিয়াম রাখেন, কিন্তু আপনার এই দৃষ্টান্ত আমাদের একটা খারাপ দৃষ্টান্ত স্থাপন করছে। যখন ঢাকায় সবচেয়ে ভালো ছেলেমেয়েরা ইংরেজি মিডিয়ামে পড়ছে, তখন গ্রামেও দাবি ওঠে আমাদেরকে ইংরেজি মিডিয়ামে পড়াতে হবে। মাছের পচন মাথা থেকে শুরু হয়,
তা আমাদের এখানে মাথা থেকে শুরু হচ্ছে। তাতে যদি তার ভালো ইংরেজি শিক্ষাও হয়, তবু আমি এর পক্ষে নই। যদি আপনি গোটা জাতির ভাষা বদলাতে পারেন, পুকুরের সমস্ত পানি যদি বদলাইতেও পারেন, বঙ্গোপসাগরের পানি বদলাতে পারবেন না। এবং এই অসম্ভব চেষ্টা যদি সফল হতো, তাহলে ইংরেজ আমলের শেষে বাংলাদেশে মাত্র শতকরা 6 জন স্বাক্ষর হিসেবে এদেশ তারা ত্যাগ করতো না। সারা ভারতে এই সংখ্যাকে বলা হয় 12, কেউ কেউ একটু বাড়িয়ে ফুলিয়ে ফাঁপিয়ে বলে 17। তাই হোক, 5 ভাগের 1 ভাগ লোককেও তারা স্বাক্ষর করতে পারে না। তাহলে এইটাকে সভ্যতার লক্ষণ? বিদেশি শাসনের পরাধীন অবস্থা এটা হয় না। কিন্তু সেই পরাধীনতার চেয়ে এখন বেশি পরাধীন আমরা হচ্ছি এবং স্বাধীনতার নামে আমরা মস্করা করছি। এই তো মুক্তিযুদ্ধের ব্যবসা শেখ হাসিনা করলেন। কেউ এটা বলছেন না যে তিনি জাতির বিরুদ্ধে কি অন্যায়টা করলেন। তারা সবাই কীটা বলে জানেন? আমি বহু জায়গায় বক্তৃতা দিয়েছি, গত 24টা ইন্টারভিউ দিয়েছি আমি শেখ হাসিনার পতনের পরে। আগে তো ইন্টারভিউ দেওয়া যেত না, তো সব জায়গাতে দেখি সবাই বলে কি শেখ হাসিনা ভোটাধিকার বঞ্চিত করেছিলেন, আমাদের মানবাধিকার লঙ্ঘন করেছিলেন, তিনি আয়নাগর করেছিলেন, গুম করেছিলেন, খুন করেছিলেন। এর একটি কথাও মিথ্যা নয়। কিন্তু তিনি সবচেয়ে বড় অপরাধ যে করেছেন, তিনি এবং তার আগের এরা সবাই, সেটা হচ্ছে তারা এই কথা আমাদের ভুলিয়ে দিয়েছেন যে ইংরেজি মিডিয়ামে পড়ানোটা জাতির বিরুদ্ধে একটা অপরাধ। এটা যে একটা রাষ্ট্রদ্রোহ শুধু নয়, এটা তো সভ্যতার বিরুদ্ধে দ্রোহ। সেটা কিন্তু কেউ বলে নাই। আমি এটা বলেছি, এখন এটা দেখেন কালকের পত্রিকায় এটা আসবে না। আপনাদের ধৈর্যের জন্য অসীম ধন্যবাদ। আপনারা প্রায় প্রমাণ করেছেন আপনার সভ্য জাতির সদস্য। আল্লাহ আপনাদের হেফাজত রাখুন। আসসালামু আলাইকুম।